প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বার কাউন্সিল লিখিত পরীক্ষার রেজাল্ট দিল, আপনারা মোটামুটি সবাই জানেন। আমি রেজাল্টের বিষয়টা জানিয়ে দিয়েছি, রেজাল্টটাও দিয়ে দিয়েছি গ্রুপে। সবচাইতে আশ্চর্যের বিষয়, মাত্র 2539 জনকে পাশ করানো হয়েছে এবং 345 জনের রেজাল্ট পেন্ডিং আছে। পরীক্ষার্থী টোটাল ছিল এমসিকিউ এ 40,000 কাছাকাছি। রিটেনে পরীক্ষা দিয়েছে 13,000 সামথিং, সেখান থেকে এই মাত্র 2,500-এর মতো পাস। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? যে ভালোভাবে পড়াশোনা না করলে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হওয়াটা এখন শুধুমাত্র সোনার হরিণ হয়েই থেকে যাবে। তো আমাদের যেটা সিদ্ধান্ত, যে আমরা এমসিকিউ পাশাপাশি রিটেনও পড়বো। আশা করি এই সিদ্ধান্তটা খুবই যোগ উপযোগী এবং কার্যকরী সিদ্ধান্ত হতে যাচ্ছে। কারণ আমরা যদি রিটেনটা আগে থেকে না পড়ি, তো 1 মাসে রিটেন পড়ে কিন্তু আমরা আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারবো না। এই কারণে কিন্তু আমাদের আগে থেকে রিটেনটা পড়তে হবে, যেটা আমি আগেই বলেছি। তো রিটেন আমরা আশা করছি, আমি বলেছি মার্চ মাসের মাঝামাঝি শুরু করব, তার আগেও শুরু করতে পারি। আপনাদের এমসিকিউ টেকে গেলে মার্চ মাসের প্রথম সপ্তাহতে হয়তো বা রিটেন শুরু করে দিতে পারি আমি। তো সুসংবাদ দুঃসংবাদ মিলে মোটামুটি ঠিক আছে, যেহেতু পাশের হার খুব কম। আর যারা এমসিকিউ এর বেস ভালো ছিল তারা পাশ করেছে। ইভেন যাদের লেখনীতে রিটেনের লিখা, হাতের লিখা কিছুটা ম্যাটার করে এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখছেন সেটা ম্যাটার করে। আমার যারা নির্দেশনা পালন করে লিখতে পেরেছে ভালোভাবে, তারা পাশ করেছে। যেমন কুষ্টিয়া থেকে আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা হলো, উনি ফোন দিয়েছিলেন, পাশ করেছে। তারপর রাজশাহীর উজ্জ্বল ভাই পাশ করেছে, উনি ফোন দিয়েছিলেন। শাহিন ভাইয়ের সাথে কথা হলো, চট্টগ্রামের, উনি পাশ করেছেন। আরো কয়েকজন ফোন দিচ্ছে, কিন্তু আমি যেহেতু ক্লাসে প্রবেশ করে ফেলেছি, আমি জাস্ট কেটে দিচ্ছি এবং ওনাদের হোয়াটসঅ্যাপে আই এম বিজি নাও, মানে ক্লাসে বিজি আছি এটা বলছি এবং মেসেজ করতে বলছি। অনেকে মেসেজ করছে, আমি মেসেজ। আজকে আমরা পড়বো দ্বাদশ অধ্যায়, 12তম অধ্যায়, ধারা 230 থেকে 263 পর্যন্ত বিস্তৃত ধারাটি। মুদ্রা, স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু কয়েন অ্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্পস। কয়েন বলতে মুদ্রা বোঝায়। কয়েন শুধুমাত্র যে মেটাল কয়েন সেটাই নয়, কয়েন বলতে কিন্তু প্রথমে যেটা কয়েন বলছে, এখানে কারেন্সি, অ্যাকচুয়ালি কারেন্সি বলতে কিন্তু কাগজের নোটও বোঝায় এবং এই যে কয়েন সেটাকে বোঝায়। এখানে কয়েন বলতে কি বোঝায়, মানে ধাতব মুদ্রার পাশাপাশি কাগজের নোট বোঝায় কিনা আমরা সেটা বোঝার চেষ্টা করি। তো কয়েন বলতে মুদ্রা, বাংলায় 230 ধারা। সঙ্গে বলা হচ্ছে কয়েন ইজ মেটাল ইউজড ফর দ্য টাইম বিং অ্যাজ মানি। টাইম বিং বলতে প্রচলিত বা চলমান বা বলবৎ আছে এরকম, মানি হিসাবে, মানি বলতে অর্থ। অ্যান্ড স্ট্যাম্পড অ্যান্ড ইস্যুড বাই দ্য অথরিটি অফ সাম স্টেট অর সভারেন পাওয়ার ইন অর্ডার টু সো ইউজড, মানে অর্থ হিসাবে ব্যবহারের জন্য। মুদ্রা হলো কোনো রাষ্ট্র বা সার্বভৌম শক্তি কর্তৃক সিলমোহরকৃত ও ইস্যুকৃত কোনো ধাতব মুদ্রা, যা অর্থ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে জাস্ট কয়েন হিসাবে প্রথমে আমরা ধাতব মুদ্রা হিসাবে বুঝবো, কারণ যখন এই কয়েনটা সংজ্ঞাটা আসছিল ওই সময় কিন্তু পেপার কারেন্সির কোনো ইউজ ছিল না। তাই কয়েন বলতে শুধুমাত্র মেটাল কারেন্সিকে বোঝানো হচ্ছে। তারপর একটি সংজ্ঞা আসছে বাংলাদেশি মুদ্রা, বাংলাদেশ কয়েন। বাংলা করলে হয়, বাংলাদেশি মুদ্রা হলো বাংলাদেশ সরকার কর্তৃক স্ট্যাম্পকৃত বা সিলমোহরকৃত। দেখবেন কয়েনে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ ব্যাংকের সিল থাকবে, ওই স্বীকৃত। তো এখানে যখন বাংলাদেশ ব্যাংক গঠন করা হলো, তখন কিন্তু যে টাকা, এটা কিন্তু দুই প্রকারের। আমাদের বাংলাদেশের টাকা দুই প্রকারের, একটা সরকারি টাকা, একটা বেসরকারি টাকা। বেসরকারি বলতে বাংলাদেশ ব্যাংক যেটা ইস্যু করে সেটাও অ্যাকচুয়ালি মানে ব্যাংক নোট, বেসরকারি বলা যাবে না। একটা হচ্ছে সরকারি নোট, গভর্নমেন্ট নোট,
গভর্নমেন্ট কারেন্সি আর একটা হচ্ছে ব্যাংক কারেন্সি। তো আগে ছিল 1 টাকা, মানে 2 টাকা পর্যন্ত, 1 টাকা, 2 টাকা এবং নিচে 50 পয়সা, 25 পয়সা, তারপরে 10 পয়সা, 5 পয়সা এবং 1 পয়সা। এগুলো ছিল হচ্ছে সরকারি কারেন্সি, গভর্নমেন্ট কারেন্সি। আর 5 টাকা থেকে শুরু করে ওপরের গুলো ছিল হচ্ছে ব্যাংক কারেন্সি, যেটা বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। বর্তমানে 5 টাকার কয়েন এবং নোটকে সরকারি কারেন্সি হিসেবে ধরা হচ্ছে, এবং 10 টাকা থেকে উপরের গুলো ব্যাংক কারেন্সি। তো এইটা যাদের জানা আছে তো আছে, আমি একটু জাস্ট ব্রিফ দিয়ে দিলাম। তো এখানে বলছে সরকার কর্তৃক স্ট্যাম্পকৃত, স্ট্যাম্প বলতে সিলমোহর থাকবে, দেখবেন কয়েনে বা টাকাতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ সরকারের কিন্তু কি থাকে, সিল থাকে, শাপলা চিহ্ন যেটা, সেটা। কোনো মুদ্রা বা কাগজের নোট এবং ধাতব মুদ্রা যা অর্থ হিসাবে ব্যবহৃত হচ্ছে, এছাড়াও যেগুলোর ব্যবহার বন্ধ হয়েছে। তার মানে বর্তমানে যে ধাতব মুদ্রাগুলো আছে, ধাতব মুদ্রা যেগুলো আমরা সচরাচর এখনো দেখতে পাই, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এগুলো হচ্ছে মেটাল কয়েন বাংলাদেশের জন্য প্রচলিত আছে। তাছাড়া 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা এগুলো কিন্তু এখনো কি করা হয়নি, ব্যান্ড করা হয়নি বা বাতিল করা হয়নি, সেগুলোও কিন্তু প্রচলিত আছে, কিন্তু এখন আর দেখা যায় না। প্রচলিত মানে সেগুলো চালু আছে, বাতিল করা হয়নি কিন্তু দেখা যায় না। এখন তো 1 টাকাও ভিক্ষুক নিতে চায় না, 1 টাকারও খুব একটা ভ্যালু নাই। 5 টাকার কয়েন থেকে মনে হয় শুরু, এরকম। তো কাগজের নোট, মেটাল কয়েন, এবং যেগুলো আগে বাতিল হয়ে গেছে অনেক আগে, পাকিস্তান আমলের যেগুলো, তারপরে ব্রিটিশ আমলের যেগুলো, সেগুলো তো এখন আর চলছে না। তো সেগুলোকেও কিন্তু বাংলাদেশ মুদ্রা হিসেবে ধরে নিতে হবে। তো কেউ পেন্ডিং আছে নাকি দেখি? না, সবাই ক্লাসের ভিতরে আছে, কেউ পেন্ডিং নাই। এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমি উপরে দেওয়া আছে। যে কড়িসমূহ মুদ্রা নয়, স্ট্যাম্পবিহীন তাম্রপিণ্ড, তাম্র বলতে তামা, তামার টুকরো অর্থ হিসেবে ব্যবহৃত হলেও তা মুদ্রা নয়। অনেক সময় আগে তামার টুকরাকে হয়তো বা মুদ্রা হিসেবে কোনো এলাকায় ব্যবহার হয়ে থাকে বা হয়েছিল, হয়তো বা এখনো হয় কোনো প্রত্যন্ত এলাকায়। কিন্তু সেটাকে সরকার যেহেতু স্ট্যাম্প দিচ্ছে না বা ইস্যু করছে না, সরকার যেহেতু ইস্যু না করার কারণে সেটা কি হবে না, মুদ্রা হিসাবে ধরে নেওয়া যাবে না। অর্থ হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে না থাকলে, মানে অর্থ হিসাবে ব্যবহারের কোনো উদ্দেশ্য যদি না থাকে, তাহলে মেডেল যেগুলো, সেগুলোকে কিন্তু মুদ্রা বলা হবে না। মেডেল দেওয়া হয়, গোল্ড মেডেল, সিলভার মেডেল, তারপরে ব্রোঞ্জ মেডেল, সেগুলো কিন্তু অর্থ না। মেডেল তো মেডেল, সম্মানের জিনিস। কোম্পানির টাকা হিসাবে আখ্যায়িত মুদ্রা, যেটা রানীর মুদ্রা। রানীর মুদ্রা বলতে ব্রিটিশ আমলে রানী যখন শাসন করতেন, তার আগে কোম্পানি শাসন করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন করত ভারত উপমহাদেশ, তখন কিন্তু এই যে কোম্পানিজ টাকা, কোম্পানিজ টাকাটা তখন কিন্তু কুইন্স কয়েন হিসাবে কনভার্ট হয়ে যায়, যখন কুইন ক্ষমতাটা সরাসরি হাতে নিল, তথা বাংলাদেশের মুদ্রা হিসেবে গণ্য হবে। সেটাও কিন্তু এখন বাংলাদেশের মুদ্রা হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে ফারাখাবাদ টাকা, যা ভারত সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো, তাও বাংলাদেশের মুদ্রা হিসেবে গণ্য হবে, যদিও তা আর ব্যবহৃত হচ্ছে না। হ্যাঁ। তো এখানে এই যে 5টা উদাহরণে থেকে আমরা কিছু কোনগুলো মুদ্রা কোনগুলো মুদ্রা নয়, আপনাদের বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমি একটি ছক করে দিয়েছি। এই বাম পাশে আছে মুদ্রা নয়, ডান পাশে আছে হচ্ছে মুদ্রা। মুদ্রা নয় কোনগুলো? কড়ি সমূহ। কড়ি বলতে সাদা রঙের এক ধরনের ঝিনুক, যেগুলো সমুদ্র সৈকতে পাওয়া যায়, সামুদ্রিক প্রাণী যেটা, সেটাকে কড়ি বলা হয়। তো এই কড়ি সমূহ মুদ্রা না, যদিও এগুলো দেখা যাচ্ছে যে অনেক উপজাতি বা প্রিমিটিভ মানুষদের মধ্যে অর্থ হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু সেগুলো কখনো স্ট্যাম্পকৃত না বা সরকারি অনুমোদিত না। স্ট্যাম্পবিহীন তাম্রপিণ্ড, স্ট্যাম্পবিহীন বলতে আবারও বলছি যে সিলমোহরকৃত, মানে সরকারের সিল থাকবে বা কোনো ব্যাংকের সিল থাকবে। মেডেল সমূহ স্ট্যাম্পবিহীন বা সিলমোহরবিহীন যে কোনো
ধাতব পিণ্ড। এখানে শুধুমাত্র একটা উদাহরণ দিয়েছে যে তাম্রপিণ্ড বা তামার টুকরো মুদ্রা নয়। তাহলে যদি বলি যে আমি কোনো যদি সোনার টুকরো হয়, সেটা কি মুদ্রা হবে? গোল্ড কয়েন, সেটা কি মুদ্রা হবে? গোল্ড কয়েন কিন্তু বাংলাদেশে কখনো মুদ্রা নয়। সিলভার কয়েন মুদ্রা নয়, যদিও সেটার ভ্যালু আছে, কারণ সেটা মূল্যবান ধাতু, কিন্তু সেটা বাংলাদেশে যে মুদ্রাগুলো প্রচলিত আছে সেগুলো কোনোটা গোল্ড কয়েন বা কোনোটা সিলভার কয়েন নয়। তাই সেটা কিন্তু মুদ্রা হিসাবে ধরে নেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো ধাতুর টুকরো কিন্তু মুদ্রা নয়, যদি সেটা সিলমোহরকৃত না হয়। আমাদের যে মুদ্রাগুলো সেগুলো কিন্তু সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ দুই তিনটা ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়। সেটা অবশ্যই সিলমোহরকৃত। স্টাম্পকৃত, সিলমোহরকৃত ও ইস্যুকৃত কোনো মুদ্রা, যেমন কোনো কাগজের নোট এবং ধাতব মুদ্রা সমূহ, তারপরে কোম্পানির টাকা বা রানীর টাকা, এটা মুদ্রা, এবং ফারাখাবাদ যেটা ব্রিটিশ আমলে ইস্যু করা হয়েছিল ভারত সরকার কর্তৃক, যেগুলো চলেছিল, ফারাখাবাদও কিন্তু টাকা। 23 সালে একটা প্রশ্ন আসছিল এমসিকিউ, যে কোনটি মুদ্রা? ফারাখাবাদ মুদ্রা। এইটা আমার আগের নোটে ছিল না, আপনাদের জন্য জাস্ট সেটা এসেছে বলে মুদ্রা নিয়ে আমি ডিটেইলে একটা সেকশন রেখে দিয়েছি। 230 সেকশনটা আমি নিয়ে আসছি এটা। এবং এই সেকশনে যেহেতু চোখ পড়েছে প্রশ্নকর্তাদের, তো এই সেকশনের আশেপাশের সেকশনগুলো আমাদের জেনে নিতে হবে। তো দেখবেন আমার নোটের যে বর্তমান যে নোট, এই নোটটাকে অনেক গোছানো আগের নোটের থেকে, এবং অনেক ইনফরমেটিভ করে তুলেছি। এখানে দেখেন কত অধ্যায় শুরু হচ্ছে, আগের নোটে ছিল না, কিন্তু এই নোটে অধ্যায়টা কত কত ধারায় পর্যন্ত ব্যাপ্তি এই অধ্যায়ের, এবং এই অধ্যায়ের নাম বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে। যেটা প্রথমে বিন্যাস অংশে আছেই, সেটা আমি এটা রিপিট করছি। কেন রিপিট করছি? কারণ আপনার আবার চোখে পড়বে কোনটা শুরু হলো। সেটা যখন আপনি এটা বুঝতে পারলেন, তখন আপনার মাথার মধ্যে একটা রিলেট করতে পারবেন যে হ্যাঁ, আমি কি পড়তে চলেছি প্রতিবারই। তাই আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি অনেকটা বইয়ের মতো করে। এবার দেখবেন যে প্রতিটা সেকশনের শুরুতে সংজ্ঞা থাকছে, সংজ্ঞা সংক্রান্ত সেকশনগুলো প্রথমে থাকছে। তারপর সংজ্ঞা হয়ে গেল, যেমন 230 ধারায় দুইটা সংজ্ঞা আছে, একটা শুধু কয়েন আর একটা হচ্ছে বাংলাদেশ কয়েন, দুইটা। তারপরে কি হচ্ছে, পেনাল কোডের কাজ কি? সংজ্ঞা দেওয়া। সংজ্ঞা হয়ে গেলে এবার এই রিলেটেড কোনো যদি অফেন্স বা অপরাধ হয়, সাজা কি হবে সেটাও বলে দেওয়া। তো দেখেন যে এরপরে আমরা যে সেকশনগুলো দেখবো, যেমন 230 সাজা, মুদ্রা জালকরণের শাস্তি 7 বছর। এটা যেহেতু টাকা রিলেটেড, দেখবেন যে কখন অর্থদণ্ডটা মাস্ট হবে। এখানে প্লাস অর্থদণ্ড, মানে অর্থদণ্ড মাস্ট। অর্থ নিয়ে যেহেতু অপরাধ হচ্ছে, তাই অর্থদণ্ডটা কি করা হয়েছে এখানে, অথবা করা হয়নি, এখানে মাস্ট মানে অবশ্যই অর্থদণ্ড দিবে। 32 ধারাতে বাংলাদেশি মুদ্রা জালকরণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। দেখেন যেগুলো বাংলা, যেমন বাংলাদেশে বসে কেউ যদি কোনো ইউএস ডলার বা ভারতের রুপি জাল করে, তাহলে তার শাস্তি হবে কিন্তু 7 বছর। যদি উদাহরণ এভাবে আসে যে বাংলাদেশি নাগরিক বা ভারতীয় নাগরিক অমুক এ বা বি বাংলাদেশে বসে মুদ্রা জাল করছে, আর মুদ্রা যদি জাল করে, বিদেশি কোনো মুদ্রা যদি জাল করে, যেমন ইউএস ডলার বা আপনার ইন্ডিয়ান রুপি, তাহলে কিন্তু তার সাজা হবে 7 বছর। কিন্তু বাংলাদেশে বসে যদি কেউ বাংলাদেশি মুদ্রা জাল করে, তাহলে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন হবে, অথবা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড মাস্ট। তো দেখবেন এখানে বাংলাদেশি মুদ্রা যদি হয়, সে বাংলাদেশে বসে হোক আর বিদেশে বসে হোক, জাল করে যদি আবার বাংলাদেশে আসে, তাহলে কিন্তু তার এই সাজাটা হবে। তাহলে বাংলাদেশি মুদ্রা জাল করলে সাজার পরিমাণ অনেক বেশি। এবার জ্ঞাত সারে মানে জেনে বুঝে, যে হ্যাঁ জানে এই মুদ্রাটা কি, জ্ঞাত সারে জাল মুদ্রা দখলে রাখার শাস্তি। কেউ যদি জেনে শুনে কোনো জাল মুদ্রা, জাল নোট কাছে রাখে, তাহলে তার 3 বছর সাজা হবে, সে ব্যবহার করুক আর না করুক। 255 স্ট্যাম্প, সরকারি স্ট্যাম্প যেটা রাজস্ব স্ট্যাম্প, সেটা জাল করলে যাবজ্জীবন। 259 আছে জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখার শাস্তি। কেউ যদি ব্যবহার না করে জাস্ট দখলে রাখে, তাহলে 7 বছর। তাহলে এই রিলেটেড আমরা দেখবেন কয়েকটি, আমি এই একটি ধারা পড়লেই কিন্তু হয়ে যেত। 230 থেকে প্রশ্ন আসছে,
2023 সালে কিন্তু আমি এর সাথে 1 2 3 4 5টা আরো সেকশন অ্যাড করে দিয়েছি। কেন? আমি যেহেতু জাল মুদ্রা সংক্রান্ত বিষয় পড়লামই, এর সাথে কিছু রিলেটেড শাস্তির ধারা পড়ে রাখি। বলা যায় না কখন চলে আসতে পারে। এতটুকু পড়তে আপনাদের কতটুকু বেশি সময় লাগবে বলেন? যদি মনে হচ্ছে 5টা সেকশন বেশি পড়বো, কিন্তু দেখেন এক পলকে দেখা যাবে। এবং একটু লজিক দিয়ে যদি মনে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু মনে রাখা খুব কঠিন না। এরপরে পর অধ্যায় ত্রয়োদশ বা 13 অধ্যায়, ধারা 264 থেকে 267 পর্যন্ত আছে ওজন মাপকাঠি সংক্রান্ত অপরাধ। অফেন্সেস রিলেটিং টু ওয়েটস অ্যান্ড মেজার্স। ওয়েট বলতে যেগুলো আমরা বাটখারা বলি, 1 কেজি, 5 কেজি বা হাফ কেজি। হাফ কেজি বলতে 500 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, এই ধরনের বাটখারা থাকে। তো এগুলোকেই বলা হচ্ছে ওয়েট। আর মেজার বলতে যেটা আমরা বলি নিক্তি বা দাড়ি পাল্লা, ব্যালেন্স, সেটাকে মাপকাঠি বলা হচ্ছে। 264-তে আছে ওজনের জন্য মিথ্যা যন্ত্র প্রতারণামূলকভাবে ব্যবহারের শাস্তি। এখানে এই কোনটা ওয়েট, কোনটা মেজারমেন্ট, এটার সংজ্ঞা দেওয়া হয়নি। এই অধ্যায়ে কোনো সংজ্ঞা সংক্রান্ত কোনো সেকশন নাই, জাস্ট 4টা সেকশন আপনাদের সাজার সেকশন, মানে সাজার ধারা মনে রাখতে হবে। কোনো, যেহেতু কনসেপ্ট বোঝানোর কিছু নাই, আমরা সবাই জানি কোনটা ওয়েট এবং কোনটা মেজারমেন্ট। যদি বুঝতে না পারেন কি এটা আমাকে বলবেন, আলাদাভাবে বলে দেবো। তারপরে একটু ব্রিফ দিলাম। তার মানে এখানে কোনো, যেহেতু সংজ্ঞা নাই, কোনো কনসেপ্ট বোঝাতে হচ্ছে না, তাই এটা কিন্তু খুব অল্পতেই পড়া হয়ে যাচ্ছে। এটা 1 বছর হবে শাস্তি। দেখেন এখানে সবগুলো 1 বছর। তার মানে এটা মনে রাখা খুবই চমৎকার, সহজ, যে এই যে ওজন সংক্রান্ত কোনো কিছু চলে আসলেই আপনি 1 বছর। কিন্তু সেকশন মনে রাখতে হবে কোন সেকশনে কি আছে। যদি সেকশন জানতে চাই তখন আবার বিপদ। এটা সবচেয়ে বড় বিপদ, মানে সেকশন মনে রাখাটা। তাই একটু বারবার পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। 64-তে ওজনের জন্য মিথ্যা যন্ত্র প্রতারণামূলকভাবে ব্যবহার। 65-তে মিথ্যা ওজন ও মাপ প্রতারণামূলকভাবে ব্যবহার। 266-তে জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ অর্থাৎ বাটখারা দখলে রাখার শাস্তি। অর্থাৎ কাউকে আহ, দেখাচ্ছে যে 1 কেজি দিতে গিয়ে 50 গ্রাম কম দিচ্ছে, এটা যদি করতে যাই সেটা তো শাস্তি হবেই, যেটা 265-তে আছে। এবং কাছে রাখলেও শাস্তি হবে 266-তে। 67-তে জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ তৈরি বা বিক্রয় করার শাস্তি। তাহলে মিথ্যা যন্ত্র বলতে যে দাড়িপাল্লা গুলো আছে, যে দাড়িপাল্লা আমরা বলি যে এইভাবে যদি আমি উপরে চেড়ে ধরি দাড়িপাল্লা, তো একদিকে এটা যদি দাড়িপাল্লা হয়, মানে এভাবে মাঝখানে ধরা হয়, দুই পাশে পাল্লা থাকে। তো এটা যদি এরকম একদিকে কাত থাকে, তার মানে একদিকে ভারী আছে এবং একদিকে পাতলা আছে, তার মানে এখানে চুরি করার সুযোগ আছে। আর যদি এটা কি থাকে, সোজা থাকে, তাহলে বুঝতে হবে ডান এবং বাম দুই পাশে কি আছে, সমান আছে। তার মানে এটা সঠিক মাপ দিচ্ছে, মিথ্যা যন্ত্র না। মিথ্যা যন্ত্র বলতে যদি কম বেশি থাকে তাহলে। এখন তো আবার ডিজিটাল হয়ে গেছে, ডিজিটালেও কিন্তু কম বেশি করা যায়। কিছুক্ষণ পর পরে দেখবেন ওরা কি করে দেয়, জিরো করে দেয়। তো ডিজিটাল হলেও কিন্তু অপরাধ হবে, অ্যানালগ হলেও অপরাধ হবে। যে কোনো ওয়েট মাপার যন্ত্র হলেই, মাপকাঠি হলে অপরাধ হবে। 4টা মাত্র সেকশন পড়তে হবে, সবগুলোরই সাজা 1 বছর। চতুর্দশ অধ্যায়, ধারা 268 থেকে 294 বি পর্যন্ত। এটা কিন্তু আমার আগের যে পার্ট 5-এরই অংশ, যেটা আমি পরে অ্যাড করেছি, মনে করেছি এগুলো দেওয়া উচিত, আমার আগের নোটে ছিল না। কারণ আপনাদের সিরিয়াস হতে হবে। এখান থেকে এমসিকিউ কমন না পেলেও রিটেনে চলে আসতে পারে, কারণ প্রশ্ন কিভাবে করছে বুঝতে পারছেন। আর পাশের হার খুবই সামান্য, নগণ্য। জনসংখ্যা নিরাপত্তা সংক্রান্ত অপরাধ। 268-তে বলছে গণ উপদ্রব বা উৎপাত, পাবলিক নুইসেন্স। শুধুমাত্র একজনকে নুইসেন্স করলে হবে না, জনগণ মানে অনেককে নুইসেন্স করতে হবে, উৎপাত বা উপদ্রব করতে হবে, জ্বালাতন করতে হবে, বিরক্ত করতে হবে। তো এখানে সংজ্ঞা আছে। সংজ্ঞার ধারাটা যেহেতু আছে, তাই ডিটেল আলোচনা করেছি। সংজ্ঞার ধারা ডিটেল থাকার কারণে আপনাদের রিটেনের জন্য কিন্তু আপনারা এগিয়ে থাকছেন। বলা হচ্ছে কোনো কার্য বা কার্যবিরতির মাধ্যমে, তাহলে কাজ করলো, অর্থাৎ অ্যাক্ট অর ওমিশন, জনসাধারণ বা প্রতিবেশীগণের সম্পত্তির ক্ষতি, ব্যবহারে অসুবিধা বা বিপদের
আশঙ্কা সৃষ্টি বা বিরক্তি উৎপাদন ইত্যাদির মাধ্যমে সাধারণ সমস্যা সৃষ্টি করলে তা গণ উপদ্রব হবে। সাধারণ সমস্যা যেহেতু সৃষ্টি করছে তাই সেটা উৎপাতের মধ্যে পড়বে। আর যদি বড় সমস্যা করে তাহলে তো এমনি অপরাধ হয়ে যাবে, সেটা অন্য সেকশনে চলে যাবে। জনসাধারণের স্বার্থে কিছু সুবিধা সৃষ্টির অজুহাতে কোনো গণউপদ্রব করলেও তা ক্ষমার যোগ্য নয়। এখন কেউ যদি বলে এটা তো মানুষের উপকারের জন্য আমি করতে যাচ্ছিলাম, আহ তো মানুষ এটাকে উপকার না ভেবে অপকার ভাবছে, তো এরকম অজুহাত করলে যে সেটা নুইসেন্স হবে না এমন কোনো ভাবার সুযোগ নাই। তার মানে জনস্বার্থে যদি করেন সেটা প্রকৃতভাবে জনস্বার্থেই হতে হবে। জনগণের ভালো করতে যে তাদেরকে উৎপাত করলে হবে না। লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করলে তা যদি জনগণের কোনো সমস্যা সৃষ্টি না করে তবে তা গণউপদ্রবের আওতায় পড়বে না, যেমন পতিতালয় পরিচালনা, মদের বার পরিচালনা ইত্যাদি। পতিতালয় যেখানে যৌন ব্যবসা হয় সেটা যদি কেউ পরিচালনা করে এবং সেটা যদি এমন জায়গায় হয় যেটা কোনো জনসাধারণ, যেখানে আবাসিক এলাকায় এই এলাকার বাইরে হয় এবং সেখানে ওই এলাকার আবাসিক এলাকার কোনো মানুষের আশেপাশে কোনো প্রভাব সৃষ্টি না হয়, বা যে দিক নির্দেশনা দিবে লাইসেন্স নেওয়ার সময় সেই লাইসেন্সে উল্লেখিত দিক নির্দেশনা যদি নিয়ম কানুন যদি মেনে চলে, সেটা পতিতালয় হোক বা মদের বার হোক, মানে সীমিত পরিসরে মদ বিক্রয়ের জন্য এবং সেবনের জন্য কিন্তু পারমিশনও অনেকের থাকে, লাইসেন্স থাকে। তো সেটা পরিচালনা করা কিন্তু এই ধারা অনুসারে নুইসেন্স হবে না। কিন্তু লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তা যদি জনগণের কোনো সমস্যা সৃষ্টি করে তবে তা গণউপদ্রব এর আওতায় পড়বে। দেখবেন যে আবাসিক যে হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু প্রায় পুলিশ রেড দেয় এবং সেখান থেকে ছেলে মেয়েদের উদ্ধার করে নিয়ে আসে, তাদেরকে জব্দ করে, তাদেরকে গ্রেপ্তার করে। তো এটা কেন করে? কারণ আবাসিক এলাকা একটা জনবহুল এলাকাতে এবং হয়তোবা বিজনেস পারপসে কোনো বাণিজ্যিক এলাকাতে যেটা প্রতিষ্ঠিত, এবং সেখানে যে আবাসিক হোটেল সেখানে মানুষ থাকার জন্য আসে এবং সেখানে যদি এই কাজগুলো করা হয় অনৈতিক কাজগুলো, তাহলে সেটা কিন্তু লাইসেন্স তারা নেয়নি, লাইসেন্স ছাড়াই কিন্তু এগুলো করে। এবং লাইসেন্স কিন্তু এই ধরনের বাণিজ্যিক বা আবাসিক এলাকায় দিবে না একটা নির্দিষ্ট এলাকা ছাড়া। এই কারণেই সেটা লাইসেন্সই যেহেতু নেই এবং লাইসেন্স নিলেও তারা যেহেতু জনগণ যেখানে বসবাস করে সেখানে এগুলো পরিচালনা করতে পারবে না, আলাদা এলাকাতেই করতে হবে। তো এখান থেকে কিন্তু রিটেন আসতে পারে। এই দুইটা যে পয়েন্ট, পতিতালয় এবং মদের বার, এটা কিন্তু আইনের মধ্যে নাই, বিআর অ্যাক্টে নেই। এটা কিন্তু কেস ল থেকে আমি দিয়েছি, কেস লয়ে কিন্তু এই তথ্যগুলো আছে। এটা দিলে, এটা দেওয়ার কারণ হচ্ছে উদাহরণ দিলে এইভাবে উদাহরণ আসতে পারে, তখন যেন আপনারা বিভ্রান্তি না হন। তো আমি আগে থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি তথ্যটা দিয়ে দিয়েছি, এই ধারা রিলেটেড একটা তথ্য। 272, বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানীয়তে ভেজাল মেশানো। ভেজাল মেশানোকে কিন্তু ইংরেজিতে কি বলা হয়? অ্যাডাল্টারেশন। বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানিতে ভেজাল মেশানো, যে কোনো খাদ্য বা পানীয়তে আমরা জানি খাঁটি খাবার না, ভেজাল, ভেজালে একেবারে ভরপুর হয়ে গেছে, সয়লাব হয়ে গেছে। তো এটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাডাল্টারেশন। আমার কেন জানি মনে হচ্ছে এখান থেকে যদি প্রশ্ন হয়, এই ভেজাল মেশানো এই শব্দটা ইউজ করবেন, অ্যাডাল্টারেশন ইউজ করতে পারে। ইংলিশ টার্মটা আপনারা মনে রাখবেন, অ্যাডাল্টারেশন মানে ভেজাল মেশানো। এটার শাস্তি হচ্ছে 6 মাস এবং অর্থদণ্ড আছে 1,000 টাকা, ফিক্সড করা আছে। 279, রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অশ্ব আরোহণ, অর্থাৎ র্যাশ ড্রাইভিং অর রাইডিং, অর্থাৎ হর্স রাইডিং, যেটা হর্স রাইডিং অন এ পাবলিক ওয়ে, যেটা রাজপথ বা জনসাধারণের চলার পথ। এটা করলে শাস্তি হবে 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, 1,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত, মিনিমাম 1,000, ম্যাক্সিমাম 5,000 টাকা অর্থদণ্ড হতে পারে। এই আইনটা বাস্তবে আর কাজে লাগছে না, কিন্তু এটা যেহেতু বাতিল করা হয়নি এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাই আমি লিখে রেখেছি এবং খুব ভালোভাবে ইংলিশটাও দিয়ে দিয়েছি। এটা কেন কাজে লাগছে না? কারণ সড়ক পরিবহন আইন বলে আলাদা আইনই হয়ে গেছে, মামলা হলে সেই আইনেই হয়, এটাতে মামলা হয় না, বাস্তবে প্রয়োগ নেই। কিন্তু
জেনে রাখা ভালো। এখান থেকে প্রশ্ন আসলে আসতে পারে। এবার 288, দালান ভাঙ্গা বা মেরামত কালে অবহেলামূলক আচরণ, নেগলিজেন্স, এর শাস্তি 6 মাস, ফিক্সড করা আছে অর্থদণ্ড 1,000 টাকা। 292, অশ্লীল, অবসিন, এইটা আমার আগের নোটে ছিল না। আমার মনে হলো নতুন নতুন জায়গায় চোখ দেওয়া উচিত, একটু পড়ে নেওয়া উচিত, যেন নোটের বাইরে খুব একটা প্রশ্ন করার সুযোগ না থাকে। এই কারণে আমি কিছু কিছু নতুন জায়গায় হাত দিয়েছি, এবার নোটে কিছু ইনক্লুড করেছি। যেমন অবসিন, অবসিন শব্দের অর্থ অশ্লীল, পেনাল কোডের ভাষায় অবসিন মানে অশ্লীল। অশ্লীল কি জিনিস সেটা তো আপনারা সবাই জানেন, যেটা শালীনতা বিরোধী সেটাই অশ্লীল। পুস্তক মানে বই, চিত্রকর্ম মানে পেইন্টিং, তারপরে বস্তু, যে কোনো বস্তু ইত্যাদি বিক্রয় বা ভাড়া দেওয়া বা বিতরণ বা প্রকাশ্যভাবে প্রদর্শন বা প্রস্তুত করা বা আমদানি করা বা রপ্তানি করা বা সংরক্ষণ করা বা এর বিজ্ঞাপন প্রচার করা ইত্যাদি করলে শাস্তি হবে কিন্তু 3 মাস। তাহলে অশ্লীল কোনো কিছু করলেই শাস্তি হবে 3 মাস, এটা মনে রাখবেন। এখানে ব্যতিক্রম আছে, ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত পুস্তক, লেখা, চিত্রকর্ম, প্রতিমা, প্রতিমা বলতে মূর্তি ইত্যাদি বস্তু এ ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা দেখবেন, আমরা দেখি যে মন্দিরে অনেকগুলো মূর্তি থাকে যেগুলো অনেকটা নগ্ন থাকে, যেটাকে আমরা সাধারণত অশ্লীল বলতে পারি, কিন্তু সেটা কিন্তু অশ্লীল না, সেটা যেহেতু একটা চিত্রকর্ম এবং সেটার একটা কালচারাল এবং রিলিজিয়াস ভ্যালু আছে, সেই কারণে সেটা এই সেকশন অনুসারে কি হবে না, অপরাধ হবে না। আর জাদুঘরে রাখা হয় যে মূর্তিগুলো, সেগুলো কিন্তু নগ্ন অনেক মূর্তি থাকে, পেইন্টিং থাকে, সেগুলো কিন্তু এই ধারায় অপরাধ হবে না, কারণ সেটা বিশেষ উদ্দেশ্যেই রাখা হচ্ছে, ধর্মীয় বা কালচারাল পারপাসে। 293, অল্প বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বস্তু বিক্রয় প্রদর্শন। তার মানে এই যে 292 ধারার যে অপরাধ, সেটা যদি অল্প বয়স্ক কোনো 18 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাছে যদি বিক্রয় করা হয় বা প্রদর্শন করা হয় বা কোনোভাবে আহ, এই ধারার অপরাধ শিশুর সাথে করা হয়, তাহলে এটা বেড়ে যাবে 6 মাস, ডাবল। বড়দের সাথে করলে 3 মাস, ছোটদের সাথে করলে 6 মাস। 294, প্রকাশ্যে অশ্লীল বা অবসিন কার্য ও গান করলে ইত্যাদি, তাহলে প্রকাশ্যে কেউ যদি অশ্লীল গান বা কোনো কাজ করে তাহলে সেটা 3 মাস সাজা হবে। 294 এ, সরকারের অনুমোদন ছাড়া লটারি অফিস পরিচালনা শাস্তি। দেখবেন যে আগে নিয়মিত জাতীয় লটারি বের হতো, 10 টাকায় 40 কোটি টাকা, 40 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা এরকম হয়। তো এটা আমরা কিন্তু অনেক সময় মেলাতে আশেপাশে আমাদের এলাকাতেও দেখি যে লটারিটা হয়, যেটা কিন্তু সরকারের অনুমোদন ছাড়া হয়। তো এই লটারি কিন্তু আসলে অবৈধ। সরকার অনুমোদিত ছাড়া যদি লটারি বিক্রয় করে সেটা অবৈধ হবে, যার আপনার সাজা হবে 6 মাস। কোনো বিশেষ ক্রমিক সংখ্যার বা লটের টিকিট সৌভাগ্যময় ব্যক্ত করলে, কেউ যদি বলে লটারি বিক্রয়ের জন্য যে ভাই এই বান্ডিল থেকে বা এই লট থেকে টিকিট নেন বা এই ডিজিটের টিকিটটা নেন, এটা নিলে আপনার ভাগ্য, সৌভাগ্যের প্রতীক, এটা এটা নিলে আপনার কি বলে লেগে যাবে, ভাগ্য পরীক্ষাটা করে ফেলেন, এটার মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে আপনার কি হবে, ভাগ্যে লেগে যাবে টাকা, এই ধরনের যদি প্রমোট করে লটারিকে, তাহলে তার শুধুমাত্র অর্থদণ্ড হবে, যেটা অনূর্ধ্ব 1,000 টাকা, ম্যাক্সিমাম 1,000 টাকা হবে কেউ যদি লটারি বিক্রি করার সময়টা করে। আর উপরেরটা হচ্ছে 6 মাস কেউ যদি লটারি পরিচালনা করে, মানে যারা লটারি ছেড়েছে, হত্যাকর্তারা, তাদের হবে 6 মাস। আর যারা বিক্রয় করছে তার প্রতিনিধি, তার হবে এ, বিক্রি করার সময় এই ধরনের চটকদার কথা বলে, এটা নেন ভাই, এই জায়গা থেকে নেন, কাজে লাগবে, বা পুরস্কার পাবেন, অবশ্যই পাবেন, এরকম বলে। এটা বললে 1,000 টাকা জরিমানা হবে তার, জরিমানা বা অর্থদণ্ড। তো এই ছিল আমার মানে পার্ট 5-এরই অংশ, যেটা গত ক্লাসে কমপ্লিট করার কথা ছিল, তো সময় স্বল্পতার কারণে করিনি। আজকে শুরু হচ্ছে পার্ট 6। এখানে পার্ট 5 থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আছে, সেটা দেখে নেবেন।
এবার আমি চলে যাব এই পার্ট 5-এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেখানে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে আলাদাভাবে নক দিবেন, আমি বুঝিয়ে দিব। এবং এমসিকিউ গুলো আমি আলোচনাও করব। যেমন আমি যে পরীক্ষা নিব আগামী কালকে, পরীক্ষা মেবি নিব না, কারণ আজকে অনেক সেকশন আলোচনা করছি। গুরুত্বপূর্ণ সেকশন যেমন আজকে হবে ষোড়শ অধ্যায়ের সেকশন গুলো আলোচনা হবে, পার্ট 6, যেটা 299 থেকে 318। এই সেকশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। মার্ডার, তারপরে কালপেবল হোমিসাইড, এগুলো বোঝাবো। তো এইটা পরে আপনাদের কাল সারাদিন ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে আবার রাত্রে পরীক্ষা দিতে হয়তো বা টাফ হতে পারে। তাই আমি ধারণা করছি যে কালকে পরীক্ষা না নিয়ে হয়তো বা শনিবারে ক্লাস হবে হচ্ছে 10টায়, আর পরীক্ষা নিলাম 9:30টায়, এরকম করতে পারি। আর বলে রাখা ভালো যে আগামী সপ্তাহ থেকে শনিবার, সোমবার, বুধবার এই ক্লাসগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত হবে, খুব বেশি চাপ হবে না, কারণ আমি সেকশনগুলো কম রেখেছি। আর আশা করি 40-40-80 মিনিটের মধ্যে আমি ক্লাস ক্লোজ করে দিতে পারবো। কারণ অনেকে বলছে স্যার চাপ হয়ে যাচ্ছে, অনেক সময় আছে, একটু ধীরে ধীরে যাওয়াই ভালো। এবং রমজান মাসেও আমি অল্প করেই করাবো, মানে 40-40-80 মিনিটের মধ্যে ক্লাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। অতএব এই যে এত রাত জেগে আপনাদের কষ্ট হচ্ছে, এটা হবে না। 11টার আগে আমি ক্লাস শেষ করে দেওয়ার মানে চিন্তা ভাবনা আমার আছে রমজান মাসে। তো পার্ট 6, এখানে ষোড়শ অধ্যায়, ধারা 299 থেকে 377 পর্যন্ত আছে, মানব দেহ সংক্রান্ত অপরাধ, অফেন্স এফেক্টিং দ্য হিউম্যান বডি। তো আমরা পার্ট 6 পড়বো শুধুমাত্র 318 পর্যন্ত, তারপরে ষোড়শ অধ্যায়ের অন্যান্য যে সেকশন গুলো সেগুলো পরের পার্ট 7-8-এ পড়বো। আপনারা দেখেছেন, আপনাদের পিডিএফ দেওয়া আছে। তো আজকে আমরা ষোড়শ অধ্যায়ের ধারা 299 থেকে 311, এখানে আছে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, অফেন্স এফেক্টিং লাইফ। এটা ষোড়শ অধ্যায়ের একটি অংশ, যে জাস্ট লাইফকে মানে এফেক্ট করবে এই ধরনের অপরাধ আছে 299 থেকে 311 ধারা পর্যন্ত। 299, এখানে অনেকের আগে থেকে পড়া আছে 299 এবং 300। তো 299 এবং 300 দুই ধারাটা একটু জটিল ভাবে উপস্থাপনা করা আছে বিআর অ্যাক্টে, এবং অনেক বড়। এটার কারণে এটা অনেকের বুঝতে সমস্যা হয়। আবার ইউনিভার্সিটিতে বা ল কলেজে অনেককে এই সেকশনটা টিচাররা হয়তো বা রং ওয়েতে উপস্থাপন করেছেন, বা দেখা যাচ্ছে যে উপস্থাপনার পদ্ধতিটা সঠিক না হওয়ার কারণে এটা বুঝতে অনেকের মানে কঠিন হয়। এই কারণে এটা অনেকের জটিল মনে হয়, কিন্তু জটিল কিছু না, খুবই সহজ একটা জিনিস। খুব সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 299 আছে হচ্ছে কালপেবল হোমিসাইডের সংজ্ঞা, মানে কোনটি কালপেবল হোমিসাইড হবে। আমি ক্লাসে একটা কালপেবল পড়ছিলাম 299। তো বলছিলাম যে উপস্থাপনাটা সঠিক না হওয়ার কারণে হয়তো অনেকেই মনে করে যে 299, 300 কালপেবল হোমিসাইড, মার্ডার এগুলো হচ্ছে কঠিন। তো আমাদের প্রথমে কল্পনা করতে হবে যে কালপেবল হোমিসাইড হোক, মার্ডার হোক, এখানে প্রধান একটা উপাদান হচ্ছে একজন মানুষ বা একাধিক মানুষ মারা যাবে, হিউম্যান ডেথ, ডেথ থাকতে হবে এখানে। তো একটা মানুষ কতভাবে মারা যেতে পারে? স্বাভাবিকভাবে মারা যেতে পারে, অস্বাভাবিকভাবে মারা যেতে পারে, রোগে মারা যেতে পারে, তারপরে অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে, তাকে ফাঁসি দিয়ে মানে মেরে ফেলা হতে পারে, যেটাকে হচ্ছে জাস্টিফিবল দেখাচ্ছে যে কিলিং বা হোমিসাইড। তো এখানে একটা বৈধ, একটা অবৈধ, বা একটা অপরাধমূলক এবং একটা অপরাধমূলক নয়। কোনো আসামির যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন তাকে যখন ফাঁসি দেওয়া হয়, সেটা সেই যে বিচারক ফাঁসি দিল, আহ, ফাঁসির রায় দিল বা মৃত্যুদণ্ড দিল, তাকে তো আর অপরাধী বলা যায় না। কারণ এখানে জেনারেল এক্সেপশনস আছে সেখানে, যে কোনো বিচারক তার বিচার কার্যের মাধ্যমে যদি কোনো রায় প্রদান করে, তাহলে সেটা কি হবে না, অপরাধ হবে না। এবং বিচারকের কথা অনুসারে যদি কোনো জল্লাদ কারো মৃত্যুদণ্ড কার্যকর করে, বা জেলার বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো কাজ করে, তাহলে সেটা কি হবে না, অপরাধ হবে না। তো
আবার অনেক সময় অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, ভুলক্রমে হয়ে যেতে পারে, অথবা খেলার ছলে হয়ে যেতে পারে মৃত্যু। তো এই সবকিছু বিবেচনায় তো যেইটা অপরাধ হবে এটাকে একটা ক্যাটাগরি করা হতো, যেটা অপরাধ হবে না সেইটা তো আমরা কোথায় পড়েছি, জেনারেল এক্সেপশন যেটা, মানে ব্যতিক্রম যেটা, সাধারণ ব্যতিক্রমের মধ্যে আমরা পড়েছি যে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, মৃত্যুদণ্ড মানে মৃত্যু হয়ে গেলেও কি হবে না, অপরাধ হবে না। আমরা 100 ধারায় পড়েছি কি, 6টি ক্ষেত্রে নিজের এবং অন্যের শরীর রক্ষার্থে, আত্মরক্ষার্থে অন্যকে মেরে ফেলা যাবে, অন্য ব্যক্তিকে হত্যা করা যাবে সেলফ ডিফেন্সের জন্য। আমরা 103 ধারায় কি পড়েছি, যে সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে অন্য ব্যক্তিকে কি করে যাওয়া, মেরে ফেলা যাবে। অর্থাৎ এই যে 10টি ক্ষেত্র, এই 10টি ক্ষেত্রে হত্যা করলে সেটা কি হবে না, অপরাধী হবে না। তাহলে যেগুলো অপরাধ হবে, যে হত্যাগুলো অপরাধ হবে, সেগুলো নিয়ে আলোচনা করছে 299 ধারায়। 299 ধারায় ওভারঅল হত্যা কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং যেটা নিন্দনীয়। হোমিসাইড মানে মানুষকে মেরে ফেলা, হোমি মানে হিউম্যান, সাইড মানে হত্যা, আর কালপেবল মানে অপরাধমূলক, নিন্দনীয় বা দণ্ডনীয়। তাহলে অপরাধমূলক, নিন্দনীয় বা দণ্ডনীয়, এগুলা তিনটা বাংলা দিয়েছি, আর একটা ইংলিশ হচ্ছে কালপেবল। আর নরহত্যার ইংরেজি হচ্ছে হোমিসাইড। এটা সংজ্ঞা ইংলিশটা একটু পড়ি। হুইভার কজেস ডেথ বাই ডুইং অ্যান অ্যাক্ট উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ। দেখেন আন্ডারলাইন করেছি, দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, মানে মেরে ফেলা বা হত্যা করার উদ্দেশ্যেই কিন্তু কোনো কাজ করবে। অর উইথ দ্য ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি, অথবা এমন শারীরিক আঘাত প্রদান করবে, অ্যাজ ইজ লাইকলি টু কজ ডেথ, মানে এমন শারীরিক আঘাত দিবে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি, অভিপ্রায় সহ, যেন এই আঘাতে মানুষ মরে যায়। এখন আমি যদি বলি যে আমার তো মারার ইচ্ছা ছিল না, কিন্তু আঘাতে এত গুরুতর করলাম যে আঘাতে মানুষ মরে যেতে পারে, তখন এটার বলার সুযোগ নেই যে আমি মেরে ফেলার উদ্দেশ্যে মারিনি। উইথ দ্য নলেজ, এবং এই জ্ঞান নিয়ে যে, দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ, এবং এই আমি যে কাজটি করছি এই কাজের মাধ্যমে মানুষ মারা যেতে পারে, এটা আমার জানা আছে, এটা জেনেও যদি আমি জেনে শুনে বুঝে সে আঘাত করি বা কাজটি করি বা কোনো অমিশন ঘটাই, তাহলে সেটা কমিটস দ্য অফেন্স অফ কালপেবল হোমিসাইড। তাহলে এই কাজটি করলে কি হবে, কালপেবল হোমিসাইড হবে। তাহলে আমরা 3টা পয়েন্ট পাচ্ছি, 3 জায়গায় আন্ডারলাইন করা আছে, যে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে, ইচ্ছা নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এখন মাথায় নিব না মার্ডার কি, আমরা জাস্ট এখন জানার চেষ্টা করছি অপরাধমূলক নরহত্যা কি। আসলে অপরাধমূলক নরহত্যারই একটা ছোট অংশ হচ্ছে মার্ডার। অপরাধমূলক নরহত্যা কখনো অপরাধমূলক নরহত্যাই থেকে যায়, আবার কখনো আংশিক মার্ডারও হয়ে, মানে কোনো ঘটনা মার্ডারে পরিণত হতে পারে। আমরা বলতে পারি যে সকল অপরাধমূলক নরহত্যা মার্ডার নয়, কিন্তু সকল মার্ডার অপরাধমূলক নরহত্যা হিসাবে প্রথমে ট্রিট হতে হবে। তার মানে নরহত্যা না করলে তো আর মার্ডার হতে, মার্ডার হয় না। তার মানে মার্ডারের প্রাথমিক ধাপ হচ্ছে সেটাকে আমরা আগে দেখবো এটা একটা হত্যা কিনা। যদি হত্যা হত্যা হয় তারপরে দেখবো এটা কি মানে অপরাধমূলক হত্যা না অপরাধমূলক নয়, মানে কালপেবল হোমিসাইড না নন কালপেবল হোমিসাইড। নন কালপেবল বলতে যেখানে কোনো অপরাধ ঘটিত হয়নি, স্বাভাবিক মৃত্যু, ন্যাচারাল ডেথ, নন কালপেবল। তাহলে আগে দেখবো হত্যা হয়েছে কিনা, এক, যদি হত্যা হয়ে থাকে এটা শাস্তিযোগ্য বা কালপেবল হোমিসাইড, না সেটা হত্যা, না সেটা স্বাভাবিক মৃত্যু। যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তো সেটা হত্যায় নাম হবে না। আর হত্যার মধ্যে আবার কিছুটা আছে, যে নন কালপেবল, যেটা আগে বললাম ওই যে বিচারকের রায়ে, আর তারপরে অ্যাক্সিডেন্টালি বা আত্মহত্যা করলো নিজে নিজে, এগুলো। আর যদি অন্য কেউ এটার জন্য দায়ী থাকে, তাহলে সেটা মার্ডারের পর্যায়ে যাচ্ছে কিনা। মার্ডারের পর্যায়ে যেতে গেলে কয়েকটা ফিল্টার আছে, ফিল্টার গুলো বা কোনো স্টেজ গুলো পার হয়ে মার্ডারে যেতে হবে। মার্ডার হতে হলে স্পেসিফিক কিছু ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে সেটা মার্ডার হবে। তার আগে সেটা কি হবে, জাস্ট কালপেবল হোমিসাইড।
তো আমরা এতক্ষণ এই ধারে কালপেবল হোমিসাইড কি, কালপেবল হোমিসাইড হতে হলে তিনটা ইনগ্রিডিয়েন্ট বা উপাদান আছে সেটা আমরা দেখে নিলাম। যদি উদাহরণগুলো দেখি, উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। এই যে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের বাংলা যদি সংক্ষেপে করি, কূপের মুখে ঘাস পেতে ফাঁদ তৈরি করে হত্যা, অপরাধমূলক নরহত্যা। একজন আরেকজনের চলার পথে একটা কূপ আছে, তার উপরে ঘাস দিয়ে দিয়েছে, যেন ওই রাস্তা দিয়ে চলার সময় গর্তের মধ্যে পড়ে গিয়ে, ফাঁদে পড়ে গিয়ে আরেকজন মরে যায়। তাহলে জেনে শুনেই তো করছে, ইন্টেনশনালি। তাহলে সেটা অপরাধমূলক নরহত্যা হবে। সেটা মার্ডার হবে কিনা সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। জাস্ট এটা কালপেবল হোমিসাইড হবে, এতটুকুই আমরা মাথায় নিচ্ছি। এরপরে ঝোপের আড়ালে আছে জেনে কাউকে গুলি করে হত্যা, অপরাধমূলক নরহত্যা। আমি এই পাশে আছি, ঝোপের ওই পাশে আরেকজন আছে, আমি জানলাম যে এই গুলি করলে এই গুলিটা তাকে লাগতে পারে, মানে আমার এই কাজের মাধ্যমে আরেকজন গুলিবিদ্ধ হতে পারে এবং মারা যেতে পারে। তার মানে এই যে অপরাধমূলক বিষয় জেনে, এই যে এখানে হচ্ছে যা নলেজ, আমার নলেজ আছে আমার যে কাজে আরেকজন মরে যেতে পারে, তারপরে গুলি করলাম, তাহলে এটা অবশ্যই অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড হবে। তাহলে এই উদাহরণগুলোতে দেখানো হচ্ছে কালপেবল হোমিসাইড কোনটা হবে এবং কোনটা কালপেবল হোমিসাইড হবে না, এটা জাস্ট বোঝানো হচ্ছে। মুরগি চুরির উদ্দেশ্যে ছোড়া গুলিতে ব্যক্তির মৃত্যু, অপরাধমূলক নরহত্যা নয়। তাহলে তার উদ্দেশ্য কিন্তু মুরগি চুরি, বা এখানে আমরা যদি ইংলিশটা পড়ি, এ বাই শুটিং এট এ ফাউল, ফাউল ফাউল বলতে এখানে এক প্রকার পাখি বা মুরগি আমরা বলি, উইথ ইন্টেন্ট টু কিল অ্যান্ড স্টেল ইট, মানে একটা মুরগিকে গুলি করে পড়ে যাবে, তারপর সেটা নিয়ে নেবে, মানে একটা পাখি হত্যা করছে এবং সেটা চুরি করে নিয়ে যাবে। কিলস বি, তার মানে এটা করতে গিয়ে গুলিটা মুরগিকে না লেগে একটা মানুষ বি কে লেগে গেছে। হু ইজ বিহাইন্ড এ বুশ, বুশ বলতে ঝোপঝাড়, ঝোপঝাড়ের আড়ালে ছিল। তাহলে এই যে এ গুলি করলো, এই গুলিটা করার ফলে গুলিটা কাকে লাগলো? গুলিটা লাগলো হচ্ছে বি কে। বি যে ঝোপের আড়ালে ছিল এটা কিন্তু এর জানা ছিল না, এর যদি জানা থাকে তাহলে এটা কালপেবল হোমিসাইড হবে। যেহেতু জানা ছিল না, তাই এটা কালপেবল হোমিসাইড হবে না। তাহলে এ নট নোয়িং দ্যাট হি ইজ হেয়ার, তার এখানে স্পষ্ট বলে দেওয়া আছে উদাহরণে যে এ জানতো না যে বি সেখানে আছে। হেয়ার অলদো এ ওয়াজ ডুইং অ্যান আনলফুল অ্যাক্ট, যদিও এ একটি অবৈধ কাজ করছে, কি কাজ করছে? মুরগি চুরির কাজ করছে। হি ওয়াজ নট গিলটি অফ কালপেবল হোমিসাইড, তাহলে সে অ্যাটেম্প টু কমিট থেফট, মুরগি চুরির প্রচেষ্টার জন্য সে কি হতে পারে? 511 ধারায় যে কোনো অপরাধের প্রচেষ্টার যেহেতু ধারা, সেটা যেটা উল্লেখ করা থাকে না, 511 ধারার অপরাধ করেছে মুরগি চুরির, কিন্তু সে কালপেবল হোমিসাইড বা 299 ধারার যে অপরাধ সেই সংজ্ঞার মধ্যে আসছে না তার। অ্যাজ হি ডিড not intended to kill B or cause death by doing an act that he knew was likely to cause death। তার মানে মুরগিকে গুলি করলে সেটা যে বি কে লাগবে সেটা তার জানাও ছিল না, এবং বি কে মারাও তার উদ্দেশ্য ছিল না, তাই এটা কালপেবল হোমিসাইড নয়। এর পরে ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা, অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে হত্যা অপরাধ হবে। এখন একজন ব্যক্তি অসুস্থ আছে, স্বাভাবিক একটা ব্যক্তিকে যদি একটা আঘাত করি হয়তো বা মারা যাবে না, সুস্থ ব্যক্তি, কিন্তু সে যেহেতু অসুস্থ ছিল, তাকে জেনে বুঝে যদি আঘাতটা করা হয় তার অসুস্থতার কথা জেনে, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে। এখানে অপরাধ হবে কিনা সেটা বোঝানো হচ্ছে। ব্যাখ্যা দুই, আঘাতের মাধ্যমে হত্যা যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত, অপরাধমূলক নরহত্যা হবে, অর্থাৎ অপরাধ হবে। যে আমি আঘাত করলাম, চিকিৎসা করেনি কেন? চিকিৎসা করলে তো বেঁচে যেত, এখন চিকিৎসা করার দায়িত্ব যে ভিকটিম তার। তো আমি আঘাত করেছি, সে চিকিৎসা কেন করেনি? যদি করতো তাহলে তো সে বেঁচে যেত, এই কথা কিন্তু বলার সুযোগ নাই। অতএব এটাও অপরাধ হবে। 3 নম্বর ব্যাখ্যা, মাতৃ মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কিন্তু যদি শিশুটির শরীরের আংশিক ভূমিষ্ঠ হয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও এমন শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা হবে। এখন কালপেবল হোমিসাইড বা নরহত্যা
একজন শিশুর ক্ষেত্রে হবে কিনা। আমরা জানি গর্ভে যদি শিশু থাকে, সেটা যদি হত্যা করা হয় সেটাকে বলা হয় মিসক্যারেজ, ভ্রূণ হত্যা, সেটা মিসক্যারিয়েজ। সেটা কিন্তু এই কালপেবল হোমিসাইডের মধ্যে পড়বে না। কারণ কালপেবল হোমিসাইড হতে হলে কি থাকতে হবে? ডেথ থাকতে হবে। কার ডেথ? হিউম্যান ডেথ। তো মাতৃগর্ভে যখন কোনো শিশু থাকছে সেটাকে হিউম্যান বলা হচ্ছে না, সেটাকে ফিটাস বলা হচ্ছে বা ভ্রূণ বলা হচ্ছে, মাতৃগর্ভস্থ শিশু বলা হচ্ছে। তো এখানে চাইল্ড ইন দা মাদার্স ওম, মানে মায়ের জরায়ুতে যে অবস্থান করছে তাকে হিউম্যান বলা যাবে না যতক্ষণ না সে বাইরে আসছে। সামান্য যদি 1 ইঞ্চিও বাইরে আসে, সামান্য মানে জাস্ট একটু ক্রনিং হয়েছে, মানে একটু বাইরে আসতে শুরু করেছে শিশু, ওই অবস্থাতে যদি তাকে মেরে ফেলা হয় তাহলে কিন্তু তাকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সেটা নরহত্যা হবে। কিন্তু পুরোটাই মায়ের গর্ভে আছে এখনো, মায়ের শরীর থেকে সামান্য বাইরে বের হয়নি, সেটা কিন্তু কি হবে না, এই ধারার অপরাধ হবে না, অর্থাৎ কালপেবল হোমিসাইড হবে না। এইটা কিন্তু আমার এমসিকিউ প্রশ্ন ছিল, যেটা আমি বানিয়ে দিয়েছিলাম 23 সালে, এবং 23 সালে এটা কিন্তু পরীক্ষাও চলে এসেছে। তো এটাও আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, হয়তোবা রিটেনে আসতে পারে, উদাহরণের সময় লাগতে পারে, বা একটু ঘুরে ফিরে অন্যভাবে আসতে পারে, আবার আবার বলা যায় না আপনাদের সময় হুবহু রিপিট করতে পারে। তো এটা আমরা দেখলাম 299 ধারা কোনটা কালপেবল হোমিসাইড হবে এবং কোনটা কালপেবল হোমিসাইড হবে না, এটা সম্পর্কে আমরা জানলাম। খুব কঠিন কিছু না, সহজ একটা বিষয়। এই যে 3টা উপাদান যদি থাকে, অভিপ্রায় মানে ইন্টেনশন, নলেজ, এবং এমন কাজ যেটা লাইকলি মানে একটা মানুষ মারা যেতে পারে, এই ধরনের কাজ করলে সেটা কি হবে? কালপেবল হোমিসাইড হবে। আর এগুলোর বাইরে যদি কোনো কাজ করি সেটা কালপেবল হোমিসাইড না। মাতৃগর্ভস্থ শিশুর ক্ষেত্রেও সেটা আমরা জানলাম যে ভিতরে থাকলে কালপেবল হোমিসাইড নয়, সেটা মিসক্যারিয়েজ হতে পারে। কিন্তু বাইরে যদি আসে, সামান্য ভূমিষ্ঠ হয়, শ্বাস প্রশ্বাস চলুক আর না চলুক, অনেক সময় শ্বাস প্রশ্বাস চলে না কিন্তু শিশু জীবিত থাকে। এবার ধারা 300 খুন বা মার্ডার এর সংজ্ঞা আছে এখানে। এই যে ধারা 300, এখানে খুন, এই এই যে টপিক বা শিরোনাম দেওয়া হয়েছে 300 ধারার, এই শিরোনামটাই হচ্ছে ভুল। এইখানে যদি খুন না বলে এই শিরোনামটা যদি অন্য দেওয়া হতো তাহলে কনফিউশন কম সৃষ্টি হয়। কারণ এই 300 ধারাটা শুধু খুন সম্পর্কে আলোচনা করছে না, 300 ধারাটা 2টা বিষয় সম্পর্কে আলোচনা করছে। 300 ধারার বিষয়বস্তু 2টি, একটি না। এখন প্রথমে লেখা আছে ধারা 300 মার্ডার বা খুন। এটা শুনে অনেকে মনে করে 300 ধারা শুধুমাত্র খুন নিয়ে আলোচনা করা হয়েছে, শুধু মার্ডার নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি তা না। 300 ধারার বিষয়বস্তু 2টা। কি কি? 1 নম্বরে অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসাবে গণ্য, অর্থাৎ হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, যখন কালপেবল হোমিসাইড মার্ডার হিসেবে গণ্য হবে। অ্যামাউন্টস টু মার্ডার বা অ্যামাউন্টিং মার্ডার যেটাই বলি না, বা ইজ মার্ডার, মানে যখন কালপেবল হোমিসাইড ইকুয়াল টু মার্ডার, কালপেবল হোমিসাইডটা যখন মার্ডার হিসেবে গণ্য হবে, মার্ডারে পরিণত হবে। এটা 2 নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। এই 2টা বিষয় আছে। তো দেখবেন স্ক্রিনে আমি একটা পিকচার নিয়ে আসছি, যে হোমিসাইড, হোমিসাইড বলতে নরহত্যা, মানুষকে হত্যা। তো হোমিসাইড বলতে মানুষকে হত্যা। এখানে এই, মানে লফুলও হতে পারে, আনলফুলও হতে পারে। তাহলে লফুল হোমিসাইড কোনগুলো? যেগুলো, যে হোমিসাইড করলে যে হোমিসাইডটা ঘটায়, যে হত্যাটা করে, তার কোনো কি হয় না, অপরাধ হয় না। আর অপর দিকে আছে আনলফুল হোমিসাইড, মানে এই আনলফুল হোমিসাইড হলে কিন্তু অপরাধ হবে। জি স্যার। আনলফুল হোমিসাইড আমরা বাম পাশে আবার, লফুল হোমিসাইড 2 প্রকার। এক্স কিউজেবল হোমিসাইড, এক্সকিউজেবল হোমিসাইড যেগুলো, সেগুলো হচ্ছে ওই যে 100 ধারা এবং 103 ধারে যেগুলো আছে। আমি এটা আরো বাংলায় ব্যাখ্যা করে দিব, যে প্রিন্ট নোট সেখানে আপনারা পাবেন এটাকে, যদিও পিডিএফ এ নাই, এটাকে আরো ব্যাখ্যা করব, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এই যে যেখানে এক্সকিউজ করা যায় হত্যা হয়ে গেছে, সেখানে 100 ধারা এবং 103 ধারায় জেনারেল এক্সেপশন বা প্রাইভেট ডিফেন্সের কারণে যদি কাউকে হত্যা করা হয় সেটা কিন্তু এক্সকিউজেবল হোমিসাইড। মানে আমার এই কাজ করতে গিয়ে আমার হত্যা হয়ে গেছে। 100 ধারা 6 প্রকার,
6টি কাজের ক্ষেত্রে এবং 103 ধারায় 4টি কাজের ক্ষেত্রে, মোট 10 প্রকার এক্সকিউজেবল হোমিসাইড আছে। আর জাস্টিফিবল হোমিসাইড বলতে বিচারে কারো যদি মৃত্যুদণ্ড হয় সেটা হচ্ছে জাস্টিফিবল, অর্থাৎ এটা নিয়ে কোনো কি করা হবে না, জাস্ট যে জাস্টিস বা কোনো জাজ যে জাজমেন্টের মাধ্যমে কারো মৃত্যুদণ্ড দিচ্ছে, ডেথ সেন্টেন্স দিচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে, সেটাই। এই দুইটাই কিন্তু লফুল। এখানে যিনি করছেন, যিনি হোমিসাইড ঘটাচ্ছেন, তার কিন্তু কি হয় না, শাস্তি হয় না। কিন্তু যদি আমরা ডান পাশে আসি, আনলফুল হোমিসাইড, যেটা অবৈধ নরহত্যা, সেটার মধ্যে আবার আমরা প্রধানত 2 প্রকার দেখব। কালপেবল হোমিসাইড এক প্রকার, আর অন্য প্রকার হচ্ছে কজিং ডেথ বাই নেগলিজেন্স। যেমন আমার ইচ্ছা ছিল না কিন্তু অবহেলার কারণে হয়ে গেছে, ডাক্তার ট্রিটমেন্ট করতে গিয়ে অবহেলার কারণে হয়ে যেতে পারে, রাস্তায় রাইট ড্রাইভিং বা নেগলিজেন্সের কারণে হত্যা হতে পারে, আমি কোনো বিল্ডিং তৈরি করছি, সেফটি মেজার যদি না গ্রহণ করি, বিল্ডিং থেকে ইট ফোড়ে মারা যেতে পারে। কিছুদিন আগে একজন ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের যিনি এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি মারা গেছেন, এক মহিলা। খুব দুঃখজনক একটি ঘটনা। যে পাশের বাড়ির মানে বিল্ডিং এ একটা কাজ হচ্ছে, সেফটি মেজার ছিল না, উপর থেকে ইট মাথায় পড়ে উনি মারা গেছেন। খুবই বীভৎস একটি ঘটনা, দুঃখজনক ঘটনা। তো সেটা হচ্ছে কজিং ডেথ বাই নেগলিজেন্স, এই ঘটনাটা। এখন দেখেন যে এই মার্ডারের আগের স্টেজ কি, কালপেবল হোমিসাইড। তো কালপেবল হোমিসাইডের একটা অংশ মার্ডারে চলে যায় এবং মানে অপর অংশগুলো কালপেবল হোমিসাইড থাকে। তো আমাদের এটা, আমরা 299 ধারায় অ্যাজ এ হোল মানে টোটাল কালপেবল হোমিসাইড কে দেখলাম, যার মধ্যে মার্ডারটাও ইনক্লুডেড। কালপেবল হোমিসাইড মানে এর মধ্যে কিন্তু মার্ডার আছে, কারণ কালপেবল হোমিসাইড হচ্ছে মার্ডারের কি প্যারেন্ট। মানে এই কালপেবল হোমিসাইড থেকে কিন্তু মার্ডারের সৃষ্টি হয়েছে। তার মানে এই কালপেবল হোমিসাইডের মধ্যে মার্ডারের অংশটা লুকিয়ে আছে, এখান থেকে একটা অংশ বের হয়ে এসে কি হবে, মার্ডার হিসেবে গণ্য হবে। তাই কালপেবল হোমিসাইড অনলি কালপেবল হোমিসাইড, অথবা কালপেবল হোমিসাইড এর একটা অংশ মার্ডার হিসেবে ট্রিট করা হবে। আশা করি এটা বোঝা গেছে। শেফালি, আপনি বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। তো এখানে দেখেন, তাহলে আমরা এই যে কালপেবল হোমিসাইড 299 ধারায় পড়লাম, সেটা এই জায়গাটা পড়লাম। আর এখন মার্ডার যেটা পড়বো, সেটা 300 ধারায় আছে, এবং 300 ধারায় মার্ডারের পাশাপাশি আবার কালপেবল হোমিসাইডটাও পড়বো। তার মানে মনে করেন যে চাল আর ডাল একসাথে মিশ্রণ করা আছে, চাল এবং ডাল একসঙ্গে মিক্সড করা আছে। এখন যদি বলা হয় যে এই এক মুঠ চাল আর ডাল, এক মুঠো চাল আর ডাল বা 100 গ্রাম চাল আর ডাল মিক্সড করা আছে, তো এই চালটা হচ্ছে কালপেবল হোমিসাইড আর ডালটা হচ্ছে মার্ডার। তো এটা আলাদা করতে হবে। তো এই 299 ধারায় চাল ডাল একসাথে করা আছে, 299 ধারায় কালপেবল হোমিসাইড মার্ডার সহ একসাথে করা আছে, মিক্সড করা আছে 299 ধারায়, এই এই স্টেজে আছে। আর মার্ডার যেটা, এই মার্ডারে কিন্তু আলাদা করা আছে ডালকে, অর্থাৎ চাল চালের কাছে থাকবে, ডাল ডালের কাছে থাকবে, যেটা চাল সেটা কালপেবল হোমিসাইড হিসেবে থাকবে, আর যেটা স্পেশালি কালপেবল হোমিসাইড সেটা আবার মার্ডার হিসেবে ট্রিট করা হবে, সেটা আলাদাভাবে ডাল যেটা বলি। আশা করি যে এই যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবার আমি চলে যাব হচ্ছে আমার মূল নোটে। তাহলে এই যে 300 ধারায় আমরা উপরে মার্ডার, তারপরে যে আগে আমরা দেখব কোনগুলো মার্ডার, তারপরে আমরা দেখব যে কোনগুলো মার্ডার না, জাস্ট কালপেবল হোমিসাইড। তো জি স্যার। এবার লাইনে থাকেন, আপনি যেখানে বুঝতে পারবেন না প্রশ্ন করবেন, অন্যরাও বুঝতে না পারলে হাত উত্তোলন করবেন। তো 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোন হত্যাকাণ্ড মানে হোমিসাইড যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে তবে তা খুন হবে। এখানে 5টি ব্যতিক্রম আছে, বলা হচ্ছে এই 5টি ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তাহলে সেটা আর মার্ডার নয়, সেটা কালপেবল হোমিসাইড হিসেবে থেকে যাবে। আর যদি 5টি ব্যতিক্রম এর মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা খুন নয়, সেটা খুন হবে না। মানে খুন কোন জিনিস আমি বলে দিলাম, চাল ডালের মধ্যে যেগুলো সাদা সেগুলো চাল, এগুলোকে আলাদা করেন। আর যেগুলো একটু অরেঞ্জ কালার সেগুলো ডাল, মানে সেগুলোকে হাত দেওয়ার দরকার নেই, মানে এইরকম আলাদা করা হচ্ছে। তো এখানে পার্থক্য করে দিচ্ছে কি, চাল আর ডালের পার্থক্য আমরা কালার এবং শেপ থেকে বুঝতে পারি। তেমনি এই মার্ডার আর কালপেবল হোমিসাইডের পার্থক্য আমরা বুঝতে পারবো কি থেকে, এই 5টি যে
কি আছে, ফিল্টার বা ব্যতিক্রম, এক্সেপশন, এই পাঁচটা এক্সেপশন বলে দিবে যে এটা কালপেবল হোমিসাইড, এই হত্যাকাণ্ডটা কালপেবল হোমিসাইড, আর এই হত্যাকাণ্ডটা আসলে কালপেবল হোমিসাইডের থেকেও বেশি কিছু, মার্ডার। তাহলে মার্ডারটা কিন্তু মোর ভায়োলেন্ট বা মোর গ্রিভিয়াস কালপেবল হোমিসাইডের থেকে। কালপেবল হোমিসাইড হলে সর্বোচ্চ সাজা দেওয়া আছে 304-এ, যাবজ্জীবন কারাদণ্ড। আর মার্ডারের জন্য মৃত্যুদণ্ড, লাইফ ফর লাইফ, জীবন কেড়ে নিয়েছে, এরও জীবন কেড়ে নিতে হবে। তাহলে এক্সেপ্ট ইন দ্য কেসেস হিয়ারিন আফটার এক্সেপ্টেড কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, যেটা আমি উপরে বাংলায় আরো ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি, যেটা এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে। অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, when culpable homicide is murder। 1 নম্বর পয়েন্টে এখন মার্ডার কোনগুলো সেগুলো আমরা খুঁজে বের করি, কোনগুলো ডাল সেগুলো আলাদা করি। খুনের উপাদান মূলত চারটি। এখন খুন হওয়ার জন্য আবার খুনের চারটি উপাদান স্পেসিক্যালি চেনার জন্য, খুন চেনার জন্য আমাকে কি করছে, চারটি উপাদান দিচ্ছে। যেমন ডাল চেনার জন্য আমি বলতে পারি যে ডাল হচ্ছে শেপ হবে রাউন্ড, কালার অরেঞ্জ। আপনাকে বলে দেওয়া হলো মসুর ডালের কথা বলছি। তো এখানে মার্ডার চেনার জন্য আবার চারটি কি আছে, মার্ডারের চেহারা চেনার জন্য চারটি উপাদান আছে। কি কি? প্রথমত, মৃত্যু ঘটানোর অভিপ্রায়, ইন্টেনশন নিয়ে হত্যা, ইন্টেনশন থাকতে হবে। কালপেবল হোমিসাইডের মধ্যেও ইন্টেনশন ছিল, এখানেও ইন্টেনশন আছে। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, মানে নলেজ থাকবে, হত্যা করবে, এটা কিন্তু সেখানেও ছিল, 399-এও নলেজ ছিল। তৃতীয়ত, এমন শারীরিক আঘাত, ইনজুরি, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটবে, এটাও কিন্তু কালপেবল হোমিসাইডের মধ্যেও ছিল, এখানেও আছে। তাহলে কালপেবল হোমিসাইডের তিনটা যে চেহারা, সেটা কিন্তু মার্ডারের চেহারার সাথেও মিল আছে, তিনটা। কিন্তু 4 নম্বরটা এবার দেখেন, চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের, অর্থাৎ ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট এর মাধ্যমে হত্যা, যে ক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় অপরিহার্য নয়। অর্থাৎ আমার মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই, এই কাজটি করলে আরেকজন মরে যেতে পারে এই নলেজও নাই, বা এই আঘাতে একজন স্বাভাবিক মানুষ মরে যেতে পারে এটাও আমি কোনো কিছু চিন্তা না করে মেরে দিয়েছি, এবং এমন কাজ করলাম যে আরেকজন মরে গেল। এখন আমার হাতে একটা কি আছে, পিস্তল আছে বা বন্দুক আছে। এই পিস্তল বা বন্দুক দিয়ে যদি কাউকে আমি গুলি করি এবং তার মাথায় যদি আমি পিস্তল থেকে গুলি করি, তাহলে কি সে বাঁচবে? মগজে যদি গুলি লাগে, ব্রেনে গুলি লাগে, তাহলে তো সঙ্গে সঙ্গে মানুষ স্পট ডেথ হয়ে যাবে। তাহলে এত বড় একটা ঘটনা আমি ঘটাচ্ছি, সেটা একটা ডেঞ্জারাস অ্যাক্ট। বা কারো যদি ভাইটাল অর্গানে আঘাতপ্রাপ্ত করি আমি, বা কাউকে যদি শ্বাসরোধ করি আমি, কাউকে ফাঁসি দিয়ে দিই, তো এই ধরনের কাজগুলো যদি করি সেটা যে ইনস্ট্যান্ট একটা ডেঞ্জারাস কাজ। তো এই কাজগুলো মানুষের মৃত্যু ঘটনাটা কি, মানে স্বাভাবিক যে মৃত্যু ঘটবেই এই কাজগুলো করলে, এটা সন্দেহই থাকবে না যে মৃত্যু ঘটবে না। তো এইটা করার জন্য আমার অভিপ্রায় থাকলে হবে না, আমি কাজটা করেছি এটাই যথেষ্ট মার্ডার হওয়ার জন্য। এই চারটি উপাদান যদি থাকে, তাহলে সেটা অবশ্যই কি হবে, মার্ডার হবে। এবার মার্ডারের যে উদাহরণগুলো আছে সেগুলো বইয়ে আছে, ডিটেলে আমি সংক্ষিপ্তভাবে তুলে দিয়েছি, এবং এগুলো আবার আমি এমসিকিউ এর মধ্যেও রেখেছি। এখন বলতে পারেন এই উদাহরণগুলো স্যার ইংরেজি কেন দেননি? এই যে 300 সেকশন এমনি জটিল, আমি এখানে যদি ইংরেজি দিয়ে দিই, দিয়ে এই সেকশনটা আরো বড় করে ফেলে, অনেকে ভয়ে পড়বে না, এত পড়া এত বড়, ভয় লাগবে। ভয় কাটানোর জন্য আমি এখানে খুব সংক্ষিপ্তভাবে চারটি উদাহরণ দিয়েছি, এবং উদাহরণ যেটা দিয়েছি জাস্ট উদাহরণের মূল বক্তব্য তুলে দিয়েছি আপনার বুঝতে সুবিধার জন্য। ইংরেজিটা বা আপনার পুরো বাংলাটা পড়তে হলে মূল বইটা দয়া করে একটু দেখবেন, এই ধারার অনুরোধ করছি, তাহলে আরো ক্লিয়ার হবেন। অথবা আমার এমসিকিউ অংশে এই হুবহু বড় উদাহরণগুলো আছেই, এবং আপনাদের ক্লাস টেস্টের মাধ্যমে উদাহরণগুলো দিয়ে আমি আবার টেস্ট করব, অতএব প্রবলেম হবে না। হত্যা করার উদ্দেশ্যে, অর্থাৎ অভিপ্রায় নিয়ে গুলি করে হত্যা, খুন। মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো অসুস্থ ব্যক্তিকে আঘাত করে হত্যা, সেটাও খুন। তবে অসুস্থতার বিষয় না জেনে আঘাত করে হত্যা খুন নয়। মানে একটা মানুষ, তার হার্টে রিং বসানো আছে, তার হার্টে যদি একটা ঘুষি মারা হয় সে মারা যাবে। তো আমি জানি যে তার হার্টে একটা রিং বসানো আছে, তাকে মারার আমার উদ্দেশ্য আছে, তাহলে তার বুকে একটু আঘাত করলাম হালকা করে, তাহলে সে মারা গেল। আর আমি জানতাম না তার কি হার্টে কি রিং বসানো আছে বা হার্টে সমস্যা আছে, বা যে সে দুর্বল রোগী, এটা না জেনে আঘাত করলাম, এই আঘাতে মারা গেল। তো জানা না থাকলে সেটা কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না।
তাহলে এখানে যেহেতু খুন নয় বলছে, অসুস্থ ছিল সেটা না জেনে করলে খুন নয়, কিন্তু কালপেবল হোমিসাইড হবে। উদ্দেশ্যমূলকভাবে তরবারি বা লাঠি দ্বারা আঘাত করে খুন, অবশ্যই খুন হবে। কারণ তরবারি দিয়ে কাউকে মেরে যদি আমি কেটে ফেলি ধারালো অস্ত্র দিয়ে, তাহলে সেটা খুন হবেই। কোনো অজুহাত ছাড়াই জনতার উপর গোলাবর্ষণ করে হত্যা, সেটা খুন হবে। জনগণ বরাবর আমি গুলি করছি, গোলাবর্ষণ করছি, মানুষ মারা যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই কি হবে, খুন হবে। এখানে যদি আবার বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, তাহলে তো সেটা আবার এক্সেপশনের মধ্যে পড়ে যাবে। আবার তরবারি দিয়ে আঘাত করছি, যদি অপর পক্ষের কনসেন্ট থাকে যে এটা একটা খেলা ক্রীড়া, তাহলে সেটা জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে যাবে, খুন আর হবে না। তো আবার খ নম্বর যে অসুস্থ ব্যক্তি চিকিৎসা করতে গিয়ে ডাক্তারের হাতে মারা গেল, সেটা জেনারেল এক্সেপশনস হয়ে যাবে, সেটা আর খুন হবে না। তাহলে এখানে দেখেন, মার্ডার, কালপেবল হোমিসাইড এবং জেনারেল এক্সেপশনস, এগুলো কিন্তু এই যে 100 ধারা 103 ধারা এগুলো নলেজে রাখতে হবে। এবং জেনারেল এক্সেপশনস এর অন্যগুলো যে সেকশনগুলো আছে সেগুলো নলেজে রেখে এই সেকশনগুলো পড়তে হবে, কারণ রিলেটেড, যেটা আমি একটু আগে চার্টে বোঝালাম, ইংলিশ যেটা ছিল। তাহলে মার্ডারের আমরা 4টা উপাদান দেখলাম, 4টা উদাহরণ দেখলাম। হ্যাঁ, এবার আমরা, বলেন। এইখানে একটা কথা হচ্ছে, মানে নিন্দনীয় নরহত্যার যে 5টা ব্যতিক্রম, ওখানে হচ্ছে ডিরেক্ট ইন্টেনশন ছিল না, অথবা মানে ভিকটিমের অপরাধ ছিল। এই জিনিসটা হচ্ছে বেশি যে নিন্দনীয় নরহত্যা হতে হলে ওখানে ভিকটিমেরও কিছু অপরাধ থাকবে। সেটা আসছি, এখনই আসছি। এটা আলোচনা করার পর কনফিউশন থাকলে বলেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম কোনগুলো মার্ডার। এবার যেগুলো বেঁচে থাকলো, পড়ে থাকলো, সেগুলো কি কালপেবল হোমিসাইড, অথবা এক্সেপশন হবে বা জাস্টিফিবল হবে, জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে, অথবা কালপেবল হোমিসাইড হিসেবে থাকবে, বা প্রাইভেট ডিফেন্সের মধ্যে যাবে। প্রাইভেট ডিফেন্সও জেনারেল এক্সেপশনস বটে। তো এখানে আমরা কালপেবল হোমিসাইড চেনার জন্য, মানে যেটা মার্ডার নয়, নট মার্ডার, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, এটা চেনার জন্য আবার আমার 5টা ব্যতিক্রম আছে। কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের মধ্যে এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে, তবে তা খুন নয়। তাহলে যদি খুন না হয়, তাহলে শুধুমাত্র সেটা কালপেবল হোমিসাইড হিসেবে থেকে গেল। মনে করেন যে এসএসসি পরীক্ষা দিল, পাশ করলো, সে ম্যাট্রিক পাস। আমরা আগে বলতাম এসএসসি পাস বা ম্যাট্রিক পাস। আর যে পাশ করলো না, সে কি হবে, আন্ডার ম্যাট্রিক, মানে ম্যাট্রিক পাস করেনি। তখন মানুষ বলে কি, ম্যাট্রিক পাস না আন্ডার ম্যাট্রিক, মানে সে এখনো ম্যাট্রিক পাস করেনি। তো যেটা, এই যে 5টা ব্যতিক্রমের যে শর্ত সেটা পূরণ করতে পারবে, সেটা কালপেবল হোমিসাইডই থাকবে। আর যে পারবে না, সে মার্ডার হিসেবে গণ্য হবে। মানে এই যে 5টি ব্যতিক্রম পাস করতে পারবে যেগুলো, সেগুলো: ব্যতিক্রম 1, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, ইংরেজি হচ্ছে গ্র্যাভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, ইংলিশটা মনে রাখতে হবে, ইংলিশ দিয়ে প্রশ্ন চলে আসতে পারে। এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে যদি হত্যা করা হয়। এখন একজন আমাকে চটিয়ে দিল, এই এই রিলেটেড উদাহরণ একটা আছে। এ বি কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত বি এর শিশুকে হত্যা করে, এটি কিন্তু খুন হবে। কেননা উত্তেজনাটি শিশুটি কর্তৃক দেওয়া হয়নি, কিংবা হত্যাটি ভুল বা দুর্ঘটনা বশত হয়নি। এখন বি উত্তেজনা দিল, বি কে যদি হত্যা করতো, তাহলে সেটা মার্ডার হতো না, সেটা কালপেবল হোমিসাইড হতো। কিন্তু বি এর শিশুকে কেন মারতে গেল সে, তাই সেটা মার্ডার হয়ে যাবে। তাহলে ভুলক্রমে অন্য ব্যক্তিকে যদি হত্যা করা হয়, সেটা অবশ্যই খুন হবে, খুন নয়, সেটা খুন হবে না, কিন্তু শুধু অপরাধমূলক নরহত্যা হবে। তার মানে কালপেবল হোমিসাইড হবে, জাস্ট কালপেবল হোমিসাইড, নট মার্ডার। তবে শর্ত থাকে যে এই যে প্রভোকেশন বিষয়ে আবার 3টা কি আছে, শর্ত আছে, যে এই প্রভোকেশন দিলেই যে আপনি আরেকজনকে মেরে ফেলতে পারবেন তা নয়। আপনাকে 3টা শর্ত পূরণ করতে হবে। এটা মার্ডার, মার্ডারের নাম থেকে মুক্তি পেয়ে কালপেবল হোমিসাইড হিসেবে নাম দিতে। প্রথমত, নিজেকে আকস্মিক উত্তেজনা প্রদান করা যাবে না। মানে আমি এমন একটা কাজ করলাম যে নিজে নিজেকে উত্তেজনা দিচ্ছি, আমি কোনো ড্রাগ গ্রহণ করলাম, বা কোনো নেশাদ্রব্য নিয়ে, বা এমন একটা খাবার খেলাম যেটা মানুষ উত্তেজিত হয়ে যাবে, রেগে যাবে, বা এমন একটা ঘটনার সম্মুখীন নিজেকে ইচ্ছাকৃত ভাবে করলাম, ইন্টেনশনালি,
যে এটা হতে পারে। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। পুলিশ আমাকে গ্রেপ্তার করতে আসছে, আমি তাকে মেরে দিলাম, তাহলে হবে না। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। এখন আমি একজনকে মারতে যাচ্ছি, সে তার আত্মরক্ষার জন্য আমাকে আটকালো, তখন আমি তাকে মার্ডার করে দিলাম। তার মানে ঘটনার সূত্রপাত কে করেছে? আমি নিজেই। তাহলে আমি নিজে একটা সূত্রপাত করলাম, তারপরে আরেকজন আহ, কিছু একটা করলো, তারপরে আমি তাকে আবার কি করছি, হত্যা করছি, তখন কিন্তু সেটা আবার মার্ডারই হয়ে যাবে, কালপেবল হোমিসাইড হবে না। তার মানে শুরু কে করেছে এটাও কিন্তু বিবেচনা করতে হবে। এখানে একটা ব্যাখ্যা আছে, উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা, যা মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট কিনা, তা কিন্তু একটি ঘটনাগত প্রশ্ন। তার মানে ঘটনাটা কি ঘটেছিল সেটা দেখতে হবে। পরের উদাহরণ, এ ওয়াই কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত ওয়াই কে গুলি করে, তাহলে ওয়াই উত্তেজনা দিলে ওয়াই কে মেরে ফেললো। ও, এখানে দেখেন, এ ওয়াই কর্তৃক গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত ওয়াই কে গুলি করে, এর ফলে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার মানে ওয়াই কে গুলি লাগেনি, গুলি লাগছে কাকে? জেড কে লাগছে। গুলি করলো ওয়াই কে, কিন্তু গুলি লাগলো কাকে? জেড কে। যেহেতু জেড কে হত্যার কোনো অভিপ্রায় এর ছিল না, জেড কে তো মারার জন্য গুলি করেনি, করেছে এ কে। ছিল না, কিংবা তার জানা ছিল না যে এ যে গুলিটা করলো এটার ফলে জেড গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারে, সেহেতু এটি খুন নয়। তবে শুধু অপরাধমূলক নরহত্যা হবে। উপরে শিশুকে কিন্তু ইচ্ছাকৃতভাবে খুন করেছে, কারণ সে তার ওপর প্রতিশোধ নিতে তার শিশুকে খুন করলো, তাই এটা খুনই হবে, কারণ শিশু তো কোনো দোষ করেনি। কিন্তু এখানে ভুলবশত আরেকজনকে লেগে গেছে গুলিটা, তাই এখানে কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। এখানে জেড এর দুর্ভাগ্য যে ঘটনার সময় সে আশেপাশে ছিল। গ, জেড আইনানুগ উপায়ে এ কে গ্রেপ্তার করার উদ্দেশ্যে গ্রেপ্তার করার ফলে, এখানে তাহলে এ আইনানুগ উপায়ে মানে জেড হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা মেবি, তিনি এ কে গ্রেপ্তার করতে গেছে এবং গ্রেপ্তার করার ফলে জেড আইনানুগ উপায়ে এ কে গ্রেপ্তার করার ফলে উত্তেজিত হয়ে সে জেড কে হত্যা করে। তার মানে জেড এ কে গ্রেপ্তার করতে আসছে, মনে করেন পুলিশ গ্রেপ্তার করতে আসছে, সে তো ওয়ারেন্ট নিয়ে গ্রেপ্তার করতে করতে আসছে, বা ওয়ারেন্ট ছাড়াও করতে পারে, কিন্তু পুলিশকে তো আর উল্টো হত্যা করা যায় না, কারণ সেটা আইনানুগ কাজ। এটি খুন হবে, কেননা উত্তেজনাটি আইনানুগ কাজের মাধ্যমে প্রদত্ত হয়েছে, কারণ যার গ্রেপ্তার করার কথা সেই গ্রেপ্তার করছে, কারণ গ্রেপ্তার করতে আসছে, তাকে তো আর উত্তেজিত হয়ে আমাকে কেন গ্রেপ্তার করছে এই অজুহাতে তাকে খুন করা যাবে না, তাহলে সেটা কিন্তু খুনই হয়ে যাবে, কালপেবল হোমিসাইড নয়। তার মানে এখানে এক নম্বর যে গ্র্যাভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, গুরুতর আকর্ষক উত্তেজনা, এইটার যে তিনটা শর্ত, এই তিনটা শর্তের মধ্যে পড়লে এই ব্যতিক্রমের মধ্যে পড়বে। আর এই তিনটা শর্তের মধ্যে যদি না পড়ে তাহলে এই ব্যতিক্রমের সুযোগ নেওয়া যাবে না, তখন সেটা খুন হিসাবে গণ্য হবে। ক, একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়। খ বলেন যে তিনি ক এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে। এসব কথায় ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খকে হত্যা করে। তার মানে আসামি ম্যাজিস্ট্রেটকে মেরে দিয়েছে, মেরে ফেলছে, এটি খুন হবে। কারণ ম্যাজিস্ট্রেট বলতেই পারে তার বিচার কার্য করার সময় যে আসামি সত্য না মিথ্যা বলছে, তাই বলে ম্যাজিস্ট্রেটকে মেরে ফেলতে হবে? তাহলে সেটা অবশ্যই খুন হবে, বড় অপরাধ। ক খ এর নাক ধরে টানার চেষ্টা করছে, তাহলে ক ক নামে ব্যক্তিটি প্রথমে কিন্তু খ এর নাক টানার চেষ্টা করেছে। তার মানে প্রথমে শুরু করলো কে কাজটি? ক শুরু করলো। ক কে উক্ত কার্য হতে বিরত রাখার জন্য খ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ক কে পাকড়াও বা আটক করে। তার মানে ক নাক ধরার চেষ্টা করছে, খ তাকে আটকানোর চেষ্টা করছে। তাহলে এখানে যদি বলি দোষ কার, ক এরই দোষ। ক কেন নাক ধরতে গেল? এর ফলে ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খ কে হত্যা করে, এটি খুন হবে, কেননা আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে যে শর্ত আছে, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না, যদি হয় তাহলে এই ব্যতিক্রমের মধ্যে পড়বে না। এই উদাহরণ সেই ব্যতিক্রমকে টার্গেট করে কিন্তু তৈরি করা হয়েছে তৃতীয় শর্তকে।
তার মানে আমরা এখানে দেখছি কোনটা খুন এবং কোনটা খুন নয় বা কালপেবল হোমিসাইড, সেটা কিন্তু এই উদাহরণগুলোতে বলা আছে। জেড বি কে আঘাত করলো, ফলে বি ক্রোধে উদ্যুক্ত হয়ে পড়লো। আগন্তুক এ, অন্য একজন ব্যক্তি এ উক্ত ক্রোধের সুবিধা নিয়ে জেড কে হত্যার উদ্দেশ্যে বি এর হাতে একটি ছোরা দিয়ে তাকে সহায়তা করলো। এখন বি এবং জেড এর মধ্যে ঝামেলা হয়েছে, তো তারা হয়তো বা একটু হাতাহাতি করে কি হয়ে যেত, ছোটখাটো একটা মারামারির ফলে হোক আর একটা আঘাত এর মাধ্যমে হয়তো বা সামান্য তার আঘাতপ্রাপ্ত হতো। কিন্তু এ এসে কি করলো, আহ, তার উদ্দেশ্য খারাপ, বিয়ের হাতে একটা ছোরা বা চাকু দিয়ে দিল। ছোরাটি বি ছোরাটি দিয়ে বি জেড কে হত্যা করলো। এক্ষেত্রে যদিও দুইজনেই জেড কে হত্যায় অংশগ্রহণ করলো, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। বি দণ্ডনীয় নরহত্যা, বি যদিও ছোরাটি প্রবেশ করালো জেডের শরীরে, কিন্তু তার তো ইন্টেনশন ছিল না কিংবা তার প্রস্তুতি ছিল না, ছোরাটা তার কাছে ছিল না, এ দিয়ে দিয়েছে, তাহলে মানে এর উদ্দেশ্য খারাপ, তাই এ খুনের দায়ে দোষী হবে। এই সেম উদাহরণ কিন্তু আছে 38 ধারার উদাহরণের মধ্যে। 38 ধারায় বলছে একই কাজ, 34 নামে 38, অর্থাৎ দুইজনের অপরাধ ভিন্ন ভিন্ন হবে, একজনের দণ্ডনীয় নরহত্যা আর একজনের খুন। এটা 38-এর সাথে মিল আছে, তাই আমি এখানে 38 কথাটা, ধারাটা উল্লেখ করে দিয়েছি যেন আপনারা রিলেট করতে পারেন এবং এটা কানেকশন তৈরি করতে পারেন, বুঝতে সুবিধা হবে তাহলে। ব্যতিক্রম 2, দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে, এক্সিডিং দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সরল বিশ্বাসে হত্যা যদি করা হয়। তার মানে আমি প্রাইভেট ডিফেন্স ব্যবহার করছি ঠিকই, কিন্তু আমি সীমা অতিক্রম করছি, আবার সরল বিশ্বাস আছে। তো সরল বিশ্বাস থাকার কারণে সেটা খুন নয়, কিন্তু যেহেতু আমার প্রাইভেট ডিফেন্সের সীমা লঙ্ঘন করেছি, তাই সেটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে। তার মানে আমার সাজা হবে, প্রাইভেট ডিফেন্সের ফুল সুবিধা আমি পাবো না, আমি পূর্ণ সুবিধা পাবো না প্রাইভেট ডিফেন্সের, কিন্তু কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছে বলে সেটা খুন থেকে কনভার্ট হয়ে কালপেবল হোমিসাইডে থেকে যাচ্ছে। ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা খুন নয়, কিন্তু শুধু কালপেবল হোমিসাইড হবে। আমরা দেখি পুলিশ কি করে, বন্দুকযুদ্ধ করে, এনকাউন্টার, ক্রস ফায়ার, এই ধরনের নাম শুনি। তো এই ব্যতিক্রম 3 হচ্ছে এগুলো। পুলিশ যদি ক্রস ফায়ার করে বা এনকাউন্টার করে এবং সেটা যদি তার ক্ষমতার সীমা অতিক্রম করে করা হয়, তাহলে পুলিশেরও কি হবে, অপরাধ হবে, সেটা যদিও খুন নয় কিন্তু কালপেবল হোমিসাইড হবে। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল, এর ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া যদি কেউ হত্যা করে, তাহলে সেটা খুন নয়, তবে কালপেবল হোমিসাইড হবে শুধু। পঞ্চম এবং শেষ ব্যতিক্রম, সম্মতি সম্মতিক্রমে মৃত্যু, ডেথ উইথ কনসেন্ট, মানে একজন বলল আমাকে মারো, আমি মেরে দিলাম, মরে গেল, তাহলে এই যে কনসেন্ট বা সম্মতি দিল, 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঝুঁকি নিলে বা স্বেচ্ছায় তার মৃত্যুতে সম্মতি দিলে খুন নয়, শুধুমাত্র কালপেবল হোমিসাইড হবে। তার মানে একজন সাবালক সুস্থ ব্যক্তি যদি বলে আমাকে মেরে ফেলো, আর তার মৃত্যুতে যদি আরেকজন তাকে হেল্প করে, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে, কালপেবল হোমিসাইড হবে। কিন্তু 18 বছর কম বয়স্ক শিশু যদি বলে যে আমাকে মারেন এবং আমি যদি মেরে দিই, তাহলে সেটা কিন্তু খুন হিসেবে গণ্য হবে। তাহলে 18+ হলে সেটা কালপেবল হোমিসাইড, আর 18 নিচে হলে, আন্ডার 18 হলে, সাবালক যদি না হয়, মাইনর হয়, তাহলে কিন্তু সেটা খুন হবে। কেন? কারণ 18 বছরের কম বয়স্ক কোনো শিশু, হিতাহিত জ্ঞান তার থাকে না, বা এই কাজের ফলে তার কি পরিণত হতে পারে, মৃত্যুটা কি জিনিস সেটা হয়তো বা তার সেভাবে জানা নেই, কারণ সে 18-র নিচে, এবং 18-র নিচে কোনো ব্যক্তি আইনত কোনো সম্মতি দিতে কি নয়, উপযুক্ত নয়, আইনের তার সম্মতির কোনো মূল্য নাই। তাহলে এখানে দুইটা পয়েন্ট আমরা বলতে পারি যে সকল খুনি অপরাধমূলক নরহত্যা, সকল খুনি খুনি হচ্ছে অপরাধমূলক নরহত্যা, মানে যতগুলো খুন আছে বা মার্ডার আছে, সেগুলো অপরাধমূলক নরহত্যার মধ্যেই থাকে, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়।
তার মানে সকল অপরাধমূলক নরহত্যা কিন্তু খুন বলা যাবে না, তাহলে তো একই হয়ে যেত, পার্থক্য থাকতো না। অপরাধজনিত নরহত্যা হলো মূল অপরাধ বা জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। অর্থাৎ এই অপরাধমূলক নরহত্যা থেকেই একটা জায়গার সৃষ্টি হয়েছে। এখন যদি বলি যে জেনাস বা অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড, এটা একটা মেন রোড, মোটা একটা রাস্তা। আর হুম। এই মোটা রাস্তা থেকে বের হয়ে আসছে একটা সরু রাস্তা, আর যেটা হচ্ছে মার্ডার। তার মানে মেন রোড থেকে ছোট ছোট রাস্তা বের হয়ে যায়, তেমন মেন রোড থেকে কয়েকটা রাস্তা বের হয়ে গেছে, সেখান থেকে মার্ডারের সৃষ্টি হয়েছে। তার মানে মার্ডার হচ্ছে একটা বিশেষ প্রকারের কালপেবল হোমিসাইড। আশা করি কালপেবল হোমিসাইড এবং মার্ডার সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তারপরও নোটটা আবার পাওয়ার পরে পড়বেন, ভিডিও দেখবেন, প্রয়োজনে মূল বইয়ের একটু হেল্প নিতে পারেন। তবে খুবই সংক্ষিপ্ত উপায়ে উপস্থাপন করেছি যেন অ্যাট এ গ্ল্যান্স, এক পলকে দেখতে পান, এবং দেখে মনে হয় বড় পড়া না তো অল্প পড়া। তাহলে আপনার মনের মধ্যে ভয় থাকবে না, সহজে এটা ক্যাপচার করতে পারবেন। এই মুহূর্তে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, শুধুমাত্র কালপেবল হোমিসাইড এবং মার্ডার এটা কে বুঝতে পারেননি তাকে বোঝানোর জন্য। তারপরে পরের সেকশনে যাব, কারণ এটা বোঝা জরুরি। আর এটা যদি বুঝতে পারেন তাহলে পরের সেকশনে চলে যাব। যিনি বুঝতে পারেননি তিনি হাত উত্তোলন করবেন। আচ্ছা, মনিরুল সাহেব হাত উত্তোলন করেছেন, মনিরুল সাহেবকে সময় দেব। আর কে হাত উত্তোলন করতে চাচ্ছেন? দিলরুবা আপু, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু বেশি বেশি আচ্ছা, করে পড়তে হবে স্যার। পড়তে হবে বোঝা যাচ্ছে, কিন্তু কনসেপ্ট তো জি স্যার। ক্লিয়ার হয়েছে। জি কনসেপ্ট স্যার। ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তার মানে ওই, আবার যদি বলি যে কালপেবল হোমিসাইড মার্ডার এরা একই বংশের লোক। কালপেবল হোমিসাইড হচ্ছে বড় বংশ, মানে বড়, আর মার্ডার হচ্ছে তার একটা ছোট অংশ, তারই সন্তান, এরকম। এভাবে একটু মাথায় মনে রাখার চেষ্টা করবেন। জি স্যার। একটু মনিরুল সাহেবকে সময় দিই। মনিরুল ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে নরহত্যা এবং খুন এইটা হচ্ছে একদম অল্পতে কিছু বোঝা যায় কিনা, যে অল্পতেই করা যাবে, মানে আমি তো বুঝাইতে পারতেছি কিনা। এখানে তো এই যে খুনের উপাদান চারটি, হুম। কিছু ব্যতিক্রম সহ, মানে এট এ গ্লান্স দেখে যদি এরকম কি বোঝার কোনো আছে কিনা যে আসলে এটা এটা নরহত্যা আর এটা খুন। আপনি যদি কমন সেন্স খাটান, তো একটা ঘটনাকে জাজ করবেন যে এই ব্যক্তি, একে কি ফাঁসি দেওয়া উচিত। আপনার মনের মধ্যে যদি মনে হয় যে না, এই তো ইচ্ছা করে এই লোকটাকে মেরে ফেলছে, না এর ফাঁসি দেওয়া উচিত, তাহলে ধরে নেবেন সেটা খুন। আর যেটা মনে হয় না, এই খুন হয়েছে কোনো ভুল, কারো ভুল ক্রমে খুন হয়তো বা হয়ে গেছে, ঘটনাক্রমে হয়ে গেছে, একে ফাঁসি দেওয়া উচিত না, হয়তো বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর অল্প সাজা হওয়া উচিত, এটা আপনার মন বলবে। একটা ঘটনা দেখে আপনার মন বলবে যে হ্যাঁ, এটা সর্বোচ্চ সাজা হওয়া উচিত, তখনই সেটা খুন হিসেবে গণ্য হবে। আর আপনি বলছেন যে এক পলকে দেখে বলা যাবে কিনা, আসলে বলা সম্ভব না। 299 এবং 300 আসলেই ডিপে যেতে হবে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট আছে, আপনার 4টা উপাদান এবং 5টা ব্যতিক্রম আপনাকে জানতেই হবে। না জেনে এটা পার্থক্য করা বিপদ। আমি উদাহরণ দিয়েছি, চাল এবং ডাল একসাথে আছে, যেটা আলাদা আলাদা চেনা যায়। কিন্তু আমি যদি বলি চিনি এবং লবণ মিশানো আছে, চিনি এবং লবণ মেশানো আছে, আপনি আলাদা করেন, সেটা কিন্তু সো টাফ। জি স্যার। হ্যাঁ, চোখ চোখ দেখে আপনাকে দিলাম, মনে করেন যে 20টি চিনির টুকরা, 20টি লবণের টুকরা, এবার বললাম আপনি চোখ দিয়ে দেখে আলাদা করেন, তাহলে টাফ না আলাদা করা? জি স্যার। এখন আপনার উপায়কে একটু মুখে দিয়ে দেখতে হবে যে কোনটা মিষ্টি কোনটা দেখাচ্ছে, কিন্তু যদি মিক্সড করা থাকে সেক্ষেত্রে আলাদা করা সো টাফ। তো এখানে আপনাকে কিছু মেকানিজম নিজে আপনি করে ফেলেন। আপনাকে আমি হোমওয়ার্ক দিলাম যে এটাকে আরো সহজ কিভাবে করা যায়। আমি আরেকটা বিষয় বোঝানোর জন্য দিয়েছি, সেটা একটা যে গ্রাফ দিলাম, মানে একটা ছক দিয়ে বোঝালাম, এবং এর বাইরেও আরেকটা ছক আমি দিয়েছি সেটা। এছাড়া আমার আগের ক্লাসে আমি আরেকটা পদ্ধতি করেছিলাম, সেটাও আমি শেয়ার করে দিব। একটা ওয়াটার ফিল্টার রাখিয়েছিলাম, ওয়াটার ফিল্টারে উপরে আমি পানি প্রবেশ করাচ্ছি, পানিটা হচ্ছে দূষিত পানি বা নোংরা পানি, যেটা ফিল্টার না।
তো ফিল্টারের নিচে যেটা নেমে চলে আসবে বিশুদ্ধ পানি, সেটা মার্ডার। আর যেগুলো ফিল্টারের মধ্যে আটকে থাকবে, যে পানিগুলো বা যেটা ফিল্টার করা সম্ভব হচ্ছে না, সেটা কালপেবল হোমিসাইড হিসেবে থেকে যাবে। এই ধরনের একটা আমি কনসেপ্ট তৈরি করেছিলাম। তো এটা এটা অনেকের কাছে জটিলও মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। যেভাবে বিআর অ্যাক্টে আছে আমি সেটাকেই তুলে ধরেছি, কিন্তু আরো সহজ ভাবে। এটা আপনি কয়েকবার পড়েন, যদি বুঝতে অসুবিধা হয়। যেমন আমি প্রথমে 300 ধারার প্রথমে বললাম যে খুন বা মার্ডার, এটা তো 300 ধারার টপিক হিসেবে দিয়েছে, আসলে এটা 300 ধারার টপিক না। অ্যাকচুয়ালি 300 ধারার টপিক হওয়া উচিত কালপেবল হোমিসাইড ইজ মার্ডার অর কালপেবল হোমিসাইড ইজ নট অ্যামাউন্ট টু মার্ডার। তো এই দুইটাই হচ্ছে টপিক, যেটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, এটাতে আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার বিষয়টা। তো যদি আরো সংক্ষিপ্ত করতে চান, আপনি চেষ্টা করেন কোনো পদ্ধতি যদি কাজে আসে ভেবে, আমিও চেষ্টা করি আরো সহজভাবে বোঝানো যায় কিনা। তবে আপনাকে জি স্যার। ডিটেলে পড়তে হবে, কেননা উদাহরণ আপনার কিছু আসবে, তারপরে আমি হোমওয়ার্কের মাধ্যমে, হোমওয়ার্ক বলছি ক্লাস টেস্টের মাধ্যমে আপনাকে ট্রাই করব আপনি পারছেন কিনা। ঠিক আছে? জি তো স্যার। কালপেবল হোমিসাইড হলে দেখবেন যে কোনো না কোনো একটা কি থাকবে, দেখাচ্ছে ত্রুটি থাকবে, যেটা অ্যাবসুলেট মার্ডার না। অ্যাবসুলেট মার্ডার বলতে এর কোনো ত্রুটি না, মানে একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার এই টাইপের। হ্যাঁ, জি মানে স্যার। ঠান্ডা মাথার খুন, আরেকজন মানুষকে মেরে ফেলছে, তার মানে দেখে মনে হবে যে একেও ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত। আপনার পড়ার সময় মনে হবে এটা ঠিক করেনি খুন, একেও ফাঁসি জি দেওয়া স্যার। উচিত। তখনই বুঝবেন সেটা খুন। আপাতত জি স্যার। এতটুকুই। আর কোনো আপনার প্রশ্ন আছে? না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নয়েজ যদি না হয় লাইনে থাকতে পারেন। তাহলে প্রসিড করি আমি, একটু সামনের দিকে যাই। 301, এখানে অ্যাকচুয়ালি কোনো সাজা উল্লেখ করা হয়নি, তবে বলছে একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে যদি হত্যা করা হয় সেটার শাস্তি খুনের অনুরূপ হবে। জাস্ট এতটুকু বলে দিয়েছে, তার মানে আমি ব্র্যাকেটে দিয়েছি 302 ধারা মতে হবে। তাহলে 301 থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে যে একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে খুন করলে সেটা কত ধারার অপরাধ হবে? 301 ধারার অপরাধ হবে। সেটা শাস্তি কি হবে? খুনের অনুরূপ হবে। আপনি এটা বলতে পারেন মৃত্যুদণ্ড হতে পারে, কারণ ইনডিরেক্টলি তো 302 ধারাকে এটা ডিরেক্ট করে দিচ্ছে। ধারা 302 খুনের শাস্তি সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। দেখবেন প্লাস অর্থদণ্ড আছে, এগুলো লক্ষ্য করবেন। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন। একবার অপরাধ করলো, একটা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সে আবার আরেকটা মানুষকে খুন করলো, তো যাবজ্জীবন কারাদণ্ড দিলে সে কিভাবে খুন করতে পারে? জেলখানার ভিতরে খুন করতে পারে, অথবা জেলখানা থেকে পালিয়ে বাইরে বের হয়ে এসে আবার কাউকে মার্ডার করতে পারে। তাহলে তাকে তো আর ম- তার তো যাবজ্জীবন কারাদণ্ড আছেই, তো তার উপরে কি শাস্তি আছে? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, সে যেন অপরাধ করতে না পারে। তাহলে এটা কিন্তু একমাত্র, বা এটাকে সর্বনিম্ন বা সর্বোচ্চ, ন্যূনতম বা সর্বোচ্চ শাস্তি যেটাই বলি না কেন একটাই। বলতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের সর্বনিম্ন শাস্তি কি বা ন্যূনতম শাস্তি কি, এভাবে কনফিউজ করতে পারে। তো ন্যূনতম বলি আর সর্বোচ্চ বলি আর একমাত্রই বলি, ওই মৃত্যুদণ্ড একটাই মাত্র বাকি আছে আর তার জন্য। 304 খুন নয়, এরূপ দণ্ডনীয় নরহত্যার শাস্তি কি? যাবজ্জীবন বা 10 বছর। মৃত্যু হতে পারে জেনে, কিন্তু মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে নয়, এরকম যদি হয় তাহলে 10 বছর, যাবজ্জীবন দেওয়া যাবে না। 304 অবহেলার ফলে মৃত্যু অর্থাৎ নেগলিজেন্স যেখানে আছে, 5 বছর। 304 বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণের ফলে মৃত্যু। এর আগে আমরা দেখলাম র্যাশ ড্রাইভিং এর মাধ্যমে কি করা হচ্ছে, আপনার মানে জাস্ট র্যাশ ড্রাইভিং করছে, কিন্তু র্যাশ ড্রাইভিং এর ফলে কেউ আহত বা নিহত হচ্ছে এটা বলেনি। র্যাশ ড্রাইভিং করলেই সেটা একটা অপরাধ, কিন্তু এখানে র্যাশ ড্রাইভিং করে আরেকজনকে মেরে ফেললো, সেটা হচ্ছে 3 বছর। যদিও এটার জন্য সড়ক পরিবহন আইন আর আলাদা হয়েছে, তো এটাকে আমি রেখেছি, বাদ দিইনি। যদি চলে আসে 305, শিশু অর্থাৎ 18 বছরের কম এই ধরনের কোনো শিশুকে, কোনো মাইনরকে, অথবা কোনো উন্মাদ ইনস্যান পার্সন আত্মহত্যায় প্ররোচনা দান। তাহলে শিশুকে যদি বলে যে তুমি এই কাজটা করো, সে তো বুঝবে না এটা করলে আমি মরে যাব বা মৃত্যু কি সে বোঝে না। উন্মাদ বা পাগল ব্যক্তিও তাই।
তাহলে 305 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে। এখানে এই ডট ডট দেওয়া আছে, মানে এখানে উল্লেখ করা নেই সশ্রম না বিনাশ্রম প্লাস অর্থদণ্ড। এখানে বিআর অ্যাক্টে উল্লেখ করা নাই, তাই আমি এভাবে করে রাখছি। 306, প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দিলেও 10 বছরের সাজা হবে প্লাস অর্থদণ্ড। এই 306 ধারে অনেক মামলা হয়। যৌতুকের মামলা যখন আর করা গেল না, তার মানে যিনি ভিকটিম তিনি আত্মহত্যা করে মারাই গেছে, তখন কিন্তু এই 306 ধারায় 306 ধারায় কি হয়, মামলা হয়। যে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে, এই শ্বশুর শাশুড়ি স্বামী আত্মহত্যায় যদি প্ররোচনা না দিত, তাহলে আমার মেয়ে বা আমার ভাই, মানে আমার বোন আত্মহত্যা করতো না, এটা কি করে ভিকটিমের পরিবার দাবি করে, তখন 306 ধারায় অপরাধ হয়। 307 খুবই মানে জনপ্রিয় সেকশন, পেনাল কোডের খুবই জনপ্রিয় সেকশন 307। কেউ আপনাকে চট দিয়ে দিল, আপনি 307 ধারায় মামলা করে দিবেন 323-এর সাথে, কি আমাকে খুনের চেষ্টা করেছে। মানে আমি দেখি অনেক অ্যাডভোকেট 323-এর সাথেও 307 জুড়ে দেয়। কি করেছে, আমাকে গলা টিপে ধরেছে, শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেছে, বালিশ চাপা দিয়েছে, নানান করে, কোনো মেডিকেল সার্টিফিকেট বা কোনো কিচ্ছু থাকে না, কারণ 323-এ মানে আঘাতের কোনো চিহ্নও থাকে না। খুনের প্রচেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, শুনতেও কিন্তু খুব চমৎকার, অ্যাটেম্প টু মার্ডার বহুল ব্যবহৃত শব্দ। আঘাতপ্রাপ্ত না হলে, মানে খুনের চেষ্টা করলো কিন্তু আঘাতই লাগলো না, গুলি করেছিল ইওর অনার কিন্তু আমাকে গুলি লাগেনি, তাও 10 বছরের কারাদণ্ড হতে পারে যদি প্রমাণ করতে পারি। ঠেকেনি আঘাতটা, আমি বাঁশ দিয়ে মাথায় আঘাত করেছিল ইওর অনার হত্যার উদ্দেশ্যে, কিন্তু আমি সরে যাওয়ার কারণে আমাকে লাগেইনি, বেঁচে গেছি, যদি লাগতো মরে যেতাম, তাও 10 বছর। আঘাতপ্রাপ্ত হলে, তার মানে গুলি করেছিল, গুলি লেগেছে, মাথায় লাগেনি, হয়তো বা হাতে লেগেছে, বা বাঁশ দিয়ে মেরেছে, মাথায় লাগে, মাথায় মেরেছে হত্যার উদ্দেশ্যে, সরে গেছে, হয়তো বা কাঁধে লেগেছে, বা হাত হাত দিয়ে আটকিয়েছে, হাতে লেগেছে, হাতের একটা আঙ্গুল ভেঙে গেছে। তো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড 307 প্রমাণ করতে পারলে, অথবা 10 বছর। 3 নম্বর ক্যাটাগরি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের প্রচেষ্টা আঘাতপ্রাপ্ত হলে। তাহলে এই যে এর আগে আমরা দেখলাম 303-এ ওই একই ব্যক্তি এসে এখানে 303-এ খুন করে ফেললো, মানে সাকসেসফুল হয়ে গেছে মার্ডার করতে, আর এখানে সাকসেসফুল হলো না, কিন্তু ভিকটিম আঘাতপ্রাপ্ত হলো, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এইভাবেই লেখা আছে, মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এখানে দিবেই তা না, দিতেও পারে নাও দিতে পারে, পারে মানে মেয়ে আছে ইংরেজিতে। তাহলে 307-এ কিন্তু সাজা 3টা, লক্ষ্য রাখবেন। 308, দণ্ডনীয় নরহত্যার প্রচেষ্টা, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। 304-এ কালপেবল হোমিসাইড, আর 308-এ অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড। আঘাতপ্রাপ্ত হলে মানে ভিকটিমের গায়ে আঘাত লাগলে, আঘাতপ্রাপ্ত না হলে 3 বছর, আর আঘাতপ্রাপ্ত হলে 7 বছর। 308, আত্মহত্যার প্রচেষ্টা, অ্যাটেম্প টু কমিট সুইসাইড। কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করে, সফল হলে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না, লাশকে আর কি শাস্তি দিবে, তবে লাশকে শাস্তি দেওয়া হয়। বলেন লাশকে কিভাবে শাস্তি দেওয়া হয়, কেউ বলতে পারেন? একজন হাত উত্তোলন করেছেন, যদি আইনের বিষয় না, কমন সেন্সের বিষয়। মহিউদ্দিন ভাই, লাশকে কিভাবে শাস্তি দেওয়া হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে শাস্তি দেওয়া হয় পোস্টমর্টমের মাধ্যমে। পোস্টমর্টমের মাধ্যমে, এক্স্যাক্টলি তাই, আমি সেটা জানতে চাচ্ছি। অনেক ফ্যামিলি বলে যে চেষ্টা করে পোস্টমর্টম না করে লাশটা নিয়ে আসে, তো পোস্টমর্টম করলে মাথার যে এটা পুরোটা স্কাল ফাটিয়ে, মানে কেটে ভিতর থেকে মগজ বের করা হয়, তারপর তার মানে ইন্টারনাল অনেক অর্গান দেখা হয়, পুরো বুকটা ইয়া করে, তো সেটার দেখার অবস্থায় থাকে না লাশটা। তো এই কারণেই এটা লাশের ওপর শাস্তি হয়ে যায় অ্যাকচুয়ালি। তো আত্মহত্যার প্রচেষ্টা করলে সে যেহেতু মারা যাচ্ছে, তাই মামলা হয়তো বা চলে না, কিন্তু সে যদি বেঁচে যায়, তাহলে কেন সে আত্মহত্যা প্রচেষ্টা করলো সেটা সমাজের জন্য ক্ষতি, তাকে দেখে ইন্সপায়ার হয়ে আরেকজন আত্মহত্যা করতে পারে, তাই তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে।
310 এটা একটা সংজ্ঞার ধারা, ঠগ বা থাগ ইংলিশে। যে ব্যক্তি খুন, খুন সহ দস্যুতা, শিশু চুরি অর্থাৎ মনুষ্যহরণ, কিডন্যাপিং, শিশু চুরি বলতে এখানে কিডন্যাপিং এর কথা বলা হয়েছে, মনুষ্যহরণ এর উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সাথে অভ্যাসগতভাবে যোগাযোগ রাখে তাকে ঠগ বলে। আমরা সাধারণত ঠগ বলতে চিটার বোঝাই, যে ঠকে আমাকে মানুষকে ঠগাই, তাই ঠগ বা চিটার এরকম ভাবি। কিন্তু আমি নিজে যখন আইনের এই ধারাটা পড়তে যাই এলএলবি অনার্স করার সময়, তখন কিন্তু ঠগ মানে যে এটা কিন্তু বুঝতাম আমি যে ঠাগ। কিন্তু আগে আমি মনে করতাম যে ঠগ বলতে চিটারকে বোঝায় হয়তো বা প্রতারক। কিন্তু আসলে ঠগ বা ঠাগ আসলে আলাদা, দস্যু টাইপের আর কি। এটার শাস্তি হচ্ছে ঠগের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এটা কিন্তু একমাত্র বা সর্বনিম্ন বা সর্বোচ্চ শাস্তি। 303-এ যেমন একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, 311-তে কিন্তু একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এই যে একমাত্র শাস্তি হওয়ার জন্য এটা একটা ইউনিক সেকশন হয়ে উঠেছে। তো এটা কিন্তু এই কারণে ইম্পর্টেন্ট। কেমন জানি মনে হয় যে এটা আমার যে কোনো না কোনো বার দিয়ে দিতে পারে, এই যে ইউনিকনেস এর কারণে। কেন এটা করবে, এই যে একমাত্র শাস্তি তাই। এরপরে আর আর মাত্র 4টি সেকশন আছে, তারপরে ক্লাস শেষ হবে। তবে দু একটা এমসিকিউ আলোচনা করব সময় পেলে, আর 13 মিনিট ক্লাস হবে। ষোড়শ অধ্যায় ধারা 312 থেকে 318, গর্ভপাত বা বিবিধ, কজিং অফ মিসক্যারিয়েজ, মাতৃগর্ভস্থ শিশু যদি বা ভ্রূণ নষ্ট করা হয় তাহলে সেটাকে মিসক্যারিয়েজ বলা হয়। 312-তে মিসক্যারিয়েজের 2টি সাধারণ কথা বলা হচ্ছে, গর্ভপাতকরণ অর্থাৎ কজিং মিসক্যারিয়েজ, শুধু মিসক্যারিয়েজ না, কজিং মিসক্যারিয়েজ বলতে হবে। এর আগে যেমন সুইসাইড, এর আগে কমিট সুইসাইড বলতে হবে। কারণ এখানে সুইসাইড শুধুমাত্র আলাদা কোনো অর্থ বহন করে না, কমিট সুইসাইড বললে সেটা আলাদা, মানে ভার্ব হিসেবে কোনো কাজ হিসেবে ট্রিট হবে, সেটাকে একটা অ্যাক্ট বলা যাবে। কমিট সুইসাইড মানে এটা একটা অ্যাক্ট হলো। তো মিসক্যারিয়েজ এটা কিন্তু একটা নাউন, এর আগে যদি আমি কজিং মিসক্যারেজ বলি তাহলে এটা একটা অ্যাক্ট হবে, মানে ভার্বের মতো হবে। আর শুধু মিসক্যারেজ নাউন, এর আগে যেমন সুইসাইড এটা কিন্তু একটা নাউন, এর আগে কমিট লাগালে কিন্তু একটা ভার্ব বা অ্যাকশন বা অ্যাক্টের কাজ করবে। এই কারণে কিন্তু কমিট শব্দটা লাগানো হয়েছে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারের একটা বিষয়। তো গর্ভপাত করালে এর শাস্তি হচ্ছে 3 বছর। আর আসন্ন প্রসবা হলে অর্থাৎ কুইক উইথ চাইল্ড, এখন কুইক উইথ চাইল্ড বলতে আসন্ন প্রসবা বলতে হয়তোবা গর্ভপাত 6 মাস বা 7 মাসের গর্ভবতী মহিলা বা 8 মাসের বা 9 মাসের, মানে একেবারে বাচ্চা হ হ অবস্থা, এরকম কিছুদিন পরে তার লেবার পেন উঠবে, আহ, প্রসব ব্যথা উঠবে। তো এই ধরনের বাচ্চা ভিতরে বড় হয়ে গেছে, এই ধরনের শিশু হত্যা করাটা আসলে বড় অপরাধ। মানে এটা আর হত্যা হচ্ছে না, কিন্তু এটা কজিং মিসক্যারিয়েজ, সেটা 7 বছর। তো আসন্ন প্রসবা বলতে এখানে কত মাসের গর্ভবতী এটা কিন্তু বলা হয়নি, কিন্তু জাস্ট প্রশ্ন আসলে মাস উল্লেখ করবে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে বা 5 বা 6 মাস এরকম আমরা ধারণা করতে পারি। এটা একটা কমন সেন্সের বিষয়। 313, গর্ভবতীর বিনা সম্মতিতে গর্ভপাত করানো, আসন্ন প্রসবা হোক বা না হোক, অর্থাৎ 1 সপ্তাহের বাচ্চা হোক বা 9 মাসের বাচ্চা হোক, গর্ভবতীর অনুমতি ছাড়া যদি মিসক্যারিয়েজ করা হয় এটা বিশাল অপরাধ, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আগামী মাসের 18 তারিখে আমার একটা মামলা আছে এই সেকশনের, আমার মনে পড়ে গেল। তো এই ভাবির পেটে 3 মাসের বাচ্চা ছিল, মারামারি সময় লাথি দিয়ে বাচ্চাটা গর্ভপাত করেছে। কিন্তু এটা মামলা আপোষ হয়ে গেছে, আপোষযোগ্য যদিও না। তো এটা সমাধান হয়ে যাবে। তো সমাধান যদি না হতো তাহলে এর কিন্তু যাবজ্জীবন না হলে অন্তত 10 বছর কারাদণ্ড হতে পারতো। কারণ মামলার সমস্ত প্রমাণ আছে, আমি বাদী পক্ষে আছি, মামলা প্রমাণ হয়ে যেত। কিন্তু যেহেতু ভাই ভাই অশান্তি হচ্ছে, একটা বাড়ির ভিটা নিয়ে গন্ডগোল হয়েছিল, তো খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তাদের কোনো সাজাই হবে না, জাস্ট 1 লক্ষ টাকার মাধ্যমে চিকিৎসা খরচ এবং মানে কিছু জরিমানা, 1 লক্ষ টাকায় এলাকায় সমাধান করে দিয়েছে। তো এটা এই ধরনের সমাধান না হওয়াই উচিত, কারণ এই গর্ভবতী মাটাও কিন্তু মারা যেতে পারতো, কারণ অনেক ব্লিডিং হয় এই ধরনের ঘটনা ঘটলে।
খুব মারাত্মক একটা, দেখবেন যে 313, এটা কিন্তু যাবজ্জীবন না দিয়ে এটা মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। খুব বড় ধরনের অপরাধ এটা। 317, 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ এর শাস্তি। তাহলে 12 বছরের কম বয়স্ক একটা শিশু, তাকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, সে কিভাবে চলাফেরা করবে? তো হয়তো বা এই যে অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে, তার যে চাইল্ডহুড সেটা নষ্ট হয়ে যাবে, সেটা 7 বছর। দেখবেন যে নিজের শিশুকে বা দেখা যাচ্ছে যে মা মারা গেছে, বাবা মারা গেছে, বা ডিভোর্স হয়ে গেছে, নানা নানির কাছে থাকে বা দাদা দাদির কাছে থাকে, অনেক সময় এইভাবে এই শিশুর অবহেলার শিকার হয়, পরিত্যাগ করে। সেটা কয়েক মাসের হতে পারে, কয়েক দিনের হতে পারে, বা 12 বছরের কম হলে 7 বছর হবে তার সাজা। তার মানে শিশু, মাতৃ শিশু মানে মানব শিশুকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কি করতে হবে? লালন পালন করতে হবে। 318, গোপনে শিশুর মৃতদেহ অপসারণ করে জন্ম গোপনের শাস্তি। একটা বাচ্চার জন্ম হলো, সে মৃত বাচ্চা হোক আর জীবিত বাচ্চা হোক, সেই বাচ্চার জন্মটাকে গোপন করা যাবে না। গোপন করলে 2 বছরের সাজা হবে। তো এখানে 4টা সেকশন রেখেছি, এখানে যদিও আরো কয়েকটি সেকশন ছিল, এগুলোই এনাফ, এগুলো পড়বেন আশা করি।